আসসালামু আলাইকুম। আচ্ছা, আচ্ছা, একটা বিপ সাউন্ড হচ্ছে কাল থেকে। এই সাউন্ডটা কি সবাই ফেস করছেন কিনা? কথা বলা শুরু করলে কি বেশি হয় না কমে যায়? কাইন্ডলি বলবেন। সেমই থাকে, কমে না। সেমই থেকে যায় না? আচ্ছা, তাহলে একটু আপনারা লাইনে থাকেন। আমি জাস্ট অন্য একটা মাইক্রোফোন দিয়ে আমি ট্রাই করে দেখি যে ওইটাতে এই বিপ সাউন্ডটা থাকে না চলে যায়। এখনো করছে? বিপ কি এখনো হচ্ছে? একজন কমিউনিকেট করেন আমার সাথে একটু। জি, এখনো হচ্ছে, খুব অল্প বাট হচ্ছে। ওকে, দেখি। এখন কি অবস্থা? এখনো কি একই অবস্থা? দেখুন তো। নতুন একটা লাগালাম। এখন বেশি হচ্ছে, বেশি। বেশি না? আগে কম ছিল? হ্যাঁ, জি, আগে আগে কম ছিল। আগে যেটা কম্পিউটারের পোর্টের সমস্যা হয়েছে, তাই না? কারণ জি, মাইক্রোফোন দুইটা পোর্টের চেঞ্জ করলাম। জি জি, পোর্টের সমস্যা। পোর্টের কম্পিউটারের বয়স তার মানে শেষের দিকে নাকি? বুঝেছি আর কি। আচ্ছা শোনেন, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা হলো লেকচার পুরোটা কমপ্লিট করতে পারি নাই। কালকে রাতে আপনাদের লেকচার কমপ্লিট করার পরে যদি আমি কিছু কাজ করে যেতে পারতাম, লেকচার কমপ্লিট করার পরেও তারপরে কিছু কাজ করেছি, শুরু করেছিলাম। নিজেরও কিছু কাজ ছিল, যেমন আগামীকাল আমার ট্রেনিং এ আছে, বুক রিভিউ প্রেজেন্টেশন আছে, স্লাইড রেডি করা, বুক রিভিউ রেডি করা। এই কাজগুলো করা হয়েছিল গতকাল রাতে, বাদ বাকি সময়টাতে। আর আজকে 5টা পর্যন্ত ট্রেনিং করে আসার পরে রেডি করা শুরু করেছিলাম। শিল্প সাহিত্য আর বাংলাদেশের সংবিধান, এই দুইটা শুধু আমি রেডি করতে পেরেছি। আজকে ক্লাসের শেষে বাদ বাকিটুকু আমি রেডি করে তারপরে ঘুমাতে যাব। হ্যাঁ, কালকে প্রেজেন্টেশন থাকা সত্ত্বেও। যেহেতু আপনাদেরও একটা ব্যাপার আছে, কারণ আমাকে এফোর্টটা দিতে হচ্ছে, আপনাদেরও দিতে হচ্ছে। কম সময় হওয়ার কারণে আসলে সবাই একটু বিপদে পড়েছি। আপনাদের পরীক্ষা জুলাইয়ের যারা 48-এ আছেন, জুলাইয়ের 18 তারিখে আর 20 তারিখের মধ্যে একাডেমির সবকিছু কমপ্লিট হয়ে যাবে, মানে ট্রেনিংটা আমার শেষ হয়ে যাবে এখানে। আর এই ট্রেনিং পিরিয়ডের মধ্যে আমাকে 9টা এক্সাম করতে হবে, এর মধ্যে কমপ্লিট করতে হবে। মানে আপনাদেরও পরীক্ষা, পড়ানো লাগবে, আমারও 9টা এক্সাম দিয়ে এখানে ট্রেনিং থেকে পাশ করে যেতে হবে। এই সবকিছু মিলে এর মধ্যে আবার আমাদের এখানে ট্রেনিং এ আবার আইএলটিএস করায়। হ্যাঁ, মানে আইএলটিএস পরীক্ষাতেও অ্যাটেন্ড করতে হবে এর মধ্যে। জুলাইয়ের 5 তারিখে সম্ভবত আইএলটিএস থাকতে পারে, এরকম শুনতে পাচ্ছি আর কি। তো এটা আমি শেয়ার করলাম যে আমারও ব্যস্ততা যাচ্ছে, আপনাদেরও ব্যস্ততা যাচ্ছে। তার মধ্যে আসলে ঘুমটাকে স্যাক্রিফাইস করে, রেস্টটাকে স্যাক্রিফাইস করে আপনারা যেরকম পড়াশোনা করছেন, আমাকে ওইভাবে করতে হচ্ছে আপনাদের জন্য, যেহেতু আমাদের সময় আসলে সবাইকে কম দিয়েছে। কেউই ভাবিনি যে এত কম সময় দিবে স্পেশালের জন্য। তো যাই হোক, আমি যেহেতু সংবিধান একটা বড় একটা পার্ট, যার কারণে করলাম এই জন্যই, কারণ সংবিধান নতুন যারা আছেন তাদের মুখস্থ করতে সময় আলটিমেটলি এখন দিচ্ছি। কাল সারাদিন পর্যন্ত পড়েন, আমি রেডি করে ঘুমানোর ট্রাই করব লেকচারটা। তারপর আগামীকাল পরপরে আমি বাদ বাকিটা নেওয়ার ট্রাই করব, আগামীকাল সন্ধ্যার পর।
করি, বাদ বাকিটা আবার প্রসিড করে দিব ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, তাহলে বাংলাদেশের শিল্প এবং বাণিজ্য, এই দুইটা লেকচার রেডি করতে গিয়ে আমার শিল্প এবং বাণিজ্য কিন্তু তুলনামূলক বেশি সময় লেগেছে, যেটা সংবিধানের তুলনায় যদি আমরা চিন্তা করি। কেন বেশি সময় লেগেছে? কারণ এটা এমন একটা টপিক, যে এই টপিকের মধ্যে অনেক এলোমেলো পড়া বেশি আছে, অনেক এলোমেলো পড়া আছে। কোনটা পড়বেন, কিভাবে পড়বেন, গুছিয়ে পড়বেন কিভাবে, এটা আমি কয়েকবার রিরাইট করেছি, সময় লেগেছে। রিরাইট অনেকবার করেছি। কোনটা আবার মানে এর মধ্যে দিব, রিসেন্ট জিগের মধ্যে দিব, কোনটা আবার ফিক্সড পার্টের মধ্যে রাখবো, এটা নিয়েও আবার কনফিউশন ছিল। কিছু বিষয় আছে যে এখানে কিছু জিনিস আমাদের রিসেন্ট পার্টে যাবে, কিছু জিনিস আবার এখানে থাকবে ফিক্সড পার্টে। দেখেন, শিল্প এবং কলকারখানার মধ্যে শুধু আমি এই জায়গাটুকু রেখেছি, কাঁচামাল বা অন্য অনেক কিছু আছে যেগুলো থেকে বিভিন্ন সময় প্রশ্ন এসেছে। তো আমি অত কিছু রাখিনি, জাস্ট হচ্ছে অনেক সময় আসে যে এই আহ, কলকারখানাটা কোথায় অবস্থিত, এই ধরনের একটা বিষয় থাকে। আরেকটা হলো সবচেয়ে বেশি থাকে হচ্ছে বৃহত্তম কোনটা, এই জিনিসটা বেশি থাকে বিভিন্ন কলকারখানার ক্ষেত্রে। কারণ পাটকল একটার কথাই বলা হচ্ছে যে নারায়ণগঞ্জ যে পাটকল ছিল সেটা আবার 2002 সালে 30 জনে বন্ধ হয়ে গেছে। চিনিকল, নর্থ বেঙ্গল চিনিকলটা নাটোরে, আর সবচেয়ে বড় চিনিকল, এটা বৃহত্তম বলা আছে, এখানে প্রথম বলা আছে, তার মানে এই পাশে এগুলো প্রথম, এটা বৃহত্তম। কেরওয়ান কোন কোম্পানি কোথায় অবস্থিত? চুয়াডাঙ্গার দর্শনাতে। কাগজ কল, কাগজ কল হচ্ছে কর্ণফুলী কাগজ কল, এটা কোথায় অবস্থিত? এটা আবার কিন্তু পরীক্ষায় এইভাবে আসতে পারে যে কর্ণফুলী কাগজ কলটা কোথায় অবস্থিত। চন্দ্রকোনা, সরি, রাঙ্গামাটি। সার কারখানার ক্ষেত্রে এখানে প্রথমের কথা বলা হয় নাই, দুইটাই বৃহত্তম বলা আছে, একটা সরকারি খাতে আর একটা বেসরকারি খাতে। শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, ফেঞ্চুগঞ্জ সিলেট। দেন হচ্ছে কাফকো হচ্ছে বেসরকারি খাতে, আনোয়ারা চট্টগ্রাম। আর সিমেন্ট কারখানার মধ্যে দুইটাই হচ্ছে সুনামগঞ্জে এবং দুইটাই ছাতকে অবস্থিত। একটা হলো ছাতক সিমেন্ট হচ্ছে প্রথম ছিল, পরে আবার এটা ছাতকে আর একটা হয়েছে লাফার সুরমা সিমেন্ট, যেটা সেটা বৃহত্তম। এই কয়টাই আমি শুধু শিল্প এবং কলকারখানা থেকে এসেছে, এর বাইরে আর নিয়ে আসি নাই, বাদ এটাই, এই পর্যন্তই। শিল্প সম্পর্কিত সংস্থা, এটা মেইন কোর্সে আমি বিভিন্ন ভাবে পড়েছি, সংস্থা একভাবে পড়িয়েছি, অধিদপ্তর আরেকভাবে পড়িয়েছি। হ্যাঁ, ওখানে আরো কিছু আছে, কারণ শর্ট ফর্ম ফুল ফর্মের ব্যাপার থেকে প্রশ্ন আসতে পারে। তো সবকিছু মিলে মনে হয়েছে যে ওখানে হয়তো 10টার মতো সব মিলে আছে, যে সংস্থা অধিদপ্তর মিলে। তার মধ্যে এই তিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই তিনটাই আপনাকে পড়াচ্ছি এই জন্য। বিসিক, বিসিক কিন্তু আবার ইংলিশে লিখলে এইভাবে হচ্ছে বিএসসিআইসি, এটা কিন্তু বিসিক। এর ইংলিশ এবং বাংলা দুইটাই পড়বেন। স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, ক্ষুদ্র এবং কুটির শিল্প কর্পোরেশন বলা হচ্ছে। বিএসটিআই অনুমোদিত, এটা আমরা অনেক পড়ি, কিন্তু ফুল ফর্মটা কিন্তু পরীক্ষায় এসেছিল, সামনেও আসতে পারে। এটা মান নিয়ন্ত্রণকারী একমাত্র প্রতিষ্ঠান। বিটাক বাংলাতেও থাকতে পারে, ইংলিশেও থাকতে পারে। ইংলিশের ইলাবোরেশনটা কখনো আসে নাই। হ্যাঁ, তবে যেহেতু শিল্প এবং কারিগরি সহায়তা কেন্দ্র, এই রিলেটেড প্রশ্ন এসেছিল, তো এটাকেই আপনি ইংলিশে করলে যেটা হয়, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সেন্টার, জাস্ট এতটুকু পড়বেন এটা। তো প্রতিষ্ঠান, এখানে ইপিজেড, তারপরে তিনটা কথা, তিনটা হচ্ছে শিল্প এবং বাণিজ্যের সাথে সম্পর্কিত সবচেয়ে বেশি, এই জন্য তিনটা আমরা নিয়ে এসেছি। আর ইপিজেডটা আলাদা করে আমরা হয়তো বা করতে পারতাম, কিন্তু এর মধ্যে আমি পুরোটা নিয়ে এসেছি, যে এর বাইরে যা আছে এতটুকুই এই বক্সের মধ্যেই থাকবে। এক্সপোর্ট প্রসেসিং গ্রুপ, নিয়ন্ত্রণকারী হচ্ছে বেবজা। বেবজার ক্ষেত্রেও কিন্তু ইপিজেড এ আছে, ঠিক আছে? এটা দেখে বুঝবেন যে বাংলাদেশ, এবিতে বাংলাদেশ, এটা হলো এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, নিজে বুঝে নিবেন, ঠিক আছে? বাংলাতে থাকতে পারে, ইংলিশেও থাকতে পারে, আবার ইলাবোরেশনও থাকতে পারে। ইলাবোরেশনের মধ্যে ইপিজেড মাঝখানে আছে, তো এটার জন্য এইটা, আর শেষে তো এ আছে অথরিটি। কত সালে হচ্ছে? 1980 সাল। সালটা একটু দেখবেন, খুব বেশি কষ্ট করে না, সাথে আছে, চোখ বুলাই নেবেন, এই যে একদম কষ্ট করে মুখস্থই করতে হবে এমন না। সাল তিনটারে দিয়েছে, কারণ আছে, কারণ যে কোনো জায়গা থেকে এবার প্রশ্ন হওয়ার সম্ভাবনা এবার খুবই বেশি, যে কোনো একটা জায়গা থেকে। এখন সেই প্রশ্নটা সহজ হইতে পারে, আবার কঠিন হইতে পারে, কঠিন হলে সালটাকে আমরা কঠিন ভাববো। এই জন্য আমি এটা সালটা রেখেছি সাইডে, আপনারা পড়ার সময় জাস্ট চোখ বোলাবেন, চোখ বোলাতে বোলাতে যদি মনে থাকে এটা হলেই চলবে। তাহলে মোটিভেটেড 10টা, তার মধ্যে সরকারি আছে 8টা, বেসরকারি আছে 2টা। এখানে কালারটা আসলে চেঞ্জ করে দেওয়া উচিত ছিল, পরে ভুলে গেছি, কালারটা চেঞ্জ করতে ভুলে গেছি পরে। সরকারি 8টা এবং বেসরকারি 2টা। বেসরকারির প্রথমটার মধ্যে রাঙ্গুনি আর কোরিয়ান, এগুলো বেসরকারি, বৃহত্তমটা হচ্ছে কোরিয়ান। আর সরকারের মধ্যে আমাকে স্পেসিফিক করে পড়তে হবে, যে প্রথম ইপিজেড, এটা সিরিয়ালি কিন্তু দেওয়া আছে। প্রথম ইপিজেড হচ্ছে চট্টগ্রামটা, তার মধ্যে সাল দেওয়া আছে, কারণ প্রথম ইপিজেড কবে হয় বা চট্টগ্রাম ইপিজেড কবে প্রতিষ্ঠিত হয়, 1983, এটা ইম্পর্টেন্ট। তার 10 বছর চট্টগ্রামে এটা পড়তে হবে, এটা আমি সাজেস্ট করছি। কর্তৃপক্ষ তৈরি হইলো 83 সালে, এটা হইলো।
তারপরে তার 10 বছর পর ঢাকার জন্য আলাদা আর করতে হবে না, রিলেট করবেন। আর কি কি ইপিজেড আছে, এভাবে পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে নিচের কোন জায়গায় ইপিজেড নাই। ঠিক আছে, এই জন্য সবগুলো একবার দেখতে হবে, নাহলে হয়তো বা আসে কিভাবে প্রশ্ন, একটা হইতে পারে যে প্রথম ইপিজেড কোনটা, কৃষিভিত্তিক ইপিজেড কোনটা, সর্বশেষ ইপিজেড কোনটা। এই 3 ধরনের প্রশ্ন হতে পারে। 4র্থ নম্বর প্রশ্ন হইলো যে যে কোনটা ইপিজেড নয়, আর সরকারি কয়টা বা বেসরকারি কয়টা এভাবে আলাদা করে থাকতেও পারে। কিন্তু যদি এই প্রশ্ন হয় যে নিচের কোন জায়গায় ইপিজেড নেই, হুম, তাহলে কিন্তু মানে বা কোনটি ইপিজেড নয়, এক্সপোর্ট প্রসেসিং জোন নয় কোনটা, চট্টগ্রাম ইপিজেড, ঢাকা ইপিজেড বা এরকম করে থাকলো, মংলার পরে তো ভোলা ইপিজেড থাকলো, থাকতেই পারে। তাহলে ওইটা যেন আপনি অ্যান্সার করতে পারেন, এই জন্য এই নামগুলো একটু দেখতে হবে: মংলা, ঈশ্বরদী, কুমিল্লা, উত্তরা, আদমজি, কর্ণফুলী। উত্তরাটা হচ্ছে একমাত্র কৃষিভিত্তিক আহ, যে কি বলে ইপিজেড, এটা কৃষিভিত্তিক ইপিজেড। আমাকে বলেন তো যে উত্তরা ইপিজেড এটা কোথায় অবস্থিত? এনিয়ন, নাম তো উত্তরা, এই ইপিজেডটা কোথায় অবস্থিত? মেট্রো রেলের পাশে, ওই যে উত্তরার যে নর্থ, ওর পাশে কি ইপিজেডটা? নীলফামারীতে। না না, উত্তরায় পিজেড। হ্যাঁ, এইখানে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। সবাই এখানে শুনলেন, আর এখানে লিখে না, আমি পরে আবার এডিট করে আমি লিখে দিব। হ্যাঁ, এটা লিখতে ভুলে গেছি। এটা আমি যেহেতু আলোচনার মধ্যে আসছে এই জন্য আলোচনা করলাম, আপনারা এই যেটা পারলেন তার মানে আপনারা পড়েছেন। উত্তরা নাম শুনে মনে হতে পারে ঢাকার উত্তরা, এটা কিন্তু নীলফামারীতে অবস্থিত। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। এই কৃষিভিত্তিক উত্তরা এটা হচ্ছে নীলফামারীর উত্তরা। ওকে, তাহলে আর বেসরকারি দুইটা, রাঙ্গুনিয়া আর হচ্ছে কোরিয়ান। খুব ইম্পর্টেন্ট। বেজার ফুল ফর্মটা বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি। এর দুইটাই আসলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মানে অধীনে এটা থাকে। এখন তো যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে থাকবে এটা, দেখে আপনাকে যেটা বুঝতে হবে। 2010 সালে হয়েছিল বেজা, আর বিডা হয়েছিল বিনিয়োগের জন্য। বিডা নিয়ে তো প্রচুর কথাবার্তা হয়েছে, সুতরাং এখান থেকে প্রশ্ন আসতেই পারে। সাম্প্রতিক অংশ থেকেও প্রশ্ন হতে পারে, আমাদের সাম্প্রতিক অংশের মধ্যেও কিছু আলোচনা থাকবে। তাহলে বিটার ফুল ফর্মটা 2016 সালে প্রতিষ্ঠিত হয়েছে। নিয়ন্ত্রণকারী কিন্তু বলা আছে প্রধানমন্ত্রী, মানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন। আর বেজার কাজ কি ছিল, এই যে যেটা এসইজেড, স্পেশাল ইকোনমিক জোন তৈরি করা, ওইটা। আর বিনিয়োগকে উৎসাহ দেওয়া বা বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা কার কাজ? বিটার কাজ। এটা যদিও লেখা হয় না, ওটা নাম শুনে আসলে বুঝতে পারবেন। আমদানি এবং রপ্তানি সম্পর্কিত তথ্য, প্রথম যে তথ্য আমদানি দেওয়া আছে, পরেরটুকু হচ্ছে রপ্তানির কথা বলা আছে। তো আমদানি আসলে কার থেকে আমরা বেশি করি? আমদানি সবচেয়ে বেশি করি চীন থেকে। এই জন্য চীনের সাথে যার সাথে আমরা আমদানি করবো, তার মানে কি টাকা ওদের দিয়ে আমি হচ্ছে আমি মাল ইম্পোর্ট করছি। ঠিক আছে, তার মানে আমার ওদের সাথে বাণিজ্য ঘাটতিটা বেশি থাকবে। দুইটা কিন্তু একই বিষয়, হ্যাঁ, যে টাকার অঙ্কে যেহেতু বেশি, যে দেশ থেকে আমি আমদানি করবো বেশি, তার মানে তাদের সাথে আমার বাণিজ্য ঘাটতি বেশি হবে, কারণ ওরা তো আর আমাদের থেকে খুব বেশি আমদানি করে না। সুতরাং আমরা আমদানি করি জন্য তাদের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি করবে। সবচেয়ে বেশি চীন থেকে, দ্বিতীয় হচ্ছে ভারত থেকে করি। আর পণ্য আমদানির মধ্যে থেকে আমরা আসলে কোনগুলো বেশি আমদানি করে থাকি? একটা হলো পেট্রোলিয়াম সামগ্রী যেগুলো আছে, এটা আমদানি করে থাকি। তারপর তুলা করে থাকি। দেন সার সার করে থাকি। তুলা আমরা কতদিন আমরা বলেছিলাম যে তুলা আমদানি আমরা করি। সারের কথা কিন্তু এখানে আবার মানে এক্সট্রা করে অ্যাড করা আছে, 1 2 3। সাউন্ড কি অনেক কম শোনা যাচ্ছে? রিফাত নূর তানিয়া বলেছেন, আমি একটু চেক করতে আসলাম। না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তাহলে এই জায়গাটুকুতে কিন্তু এই দুইটার জায়গায় কিন্তু এই প্রথম দুইটা লাইন খুব ইম্পর্টেন্ট। হয়তো পণ্য আমদানি বা রপ্তানির মধ্যে কোনটা আছে এটা হয়তো বা ওইভাবে নাও আসতে পারে, কিন্তু আইডিয়া রাখতে হবে, যে কোনো সময় পরীক্ষাতে দিয়ে দিতে পারে। এই জন্য কিন্তু অন্ততপক্ষে প্রথমটা আপনাকে পড়তে হবে, 1 2টা তো পড়তেই হবে। পণ্য রপ্তানির ক্ষেত্রে আমরা জানি সবচেয়ে বেশি রপ্তানি করা হয় বাংলাদেশ থেকে, এক্সপোর্ট করা হয় হচ্ছে যুক্তরাষ্ট্রে। আর দ্বিতীয় হলো জার্মানি। এই বিষয় নিয়ে আরো কথা আছে, পোশাক রপ্তানি নিয়ে আমরা যেহেতু পড়বো, পোশাক রপ্তানির কিছু বিষয় তো থাকে এখানে। আর তার মানে আমরা সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রাও কিন্তু পাই পোশাক রপ্তানির মাধ্যমে, বা রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা পাই হচ্ছে কোন দেশ থেকে বেশি পাই? ডেফিনেটলি সেটা আমরা যুক্তরাষ্ট্র থেকেই পাই। ওকে, এখন আসেন যে কোন কোন পণ্য আমরা রপ্তানি করে থাকি। প্রধান রপ্তানি পণ্য আমাদের হচ্ছে তৈরি পোশাক। এখন তৈরি পোশাকের মধ্যে যদি আবার স্পেসিফিক করে দেয় যে কোন জায়গা থেকে আমরা করি, সেটা হচ্ছে নিট ওয়্যারটা সবচেয়ে বেশি, তারপর ওভেন গার্মেন্টস, চামড়াজাত, হোম টেক্সটাইল। এটা কি 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 আছে, কোনটা আমাদের হচ্ছে রপ্তানিজাত পণ্য কি কি আছে?
শুরুর দিনে এই কয়েকটা জিনিস আপনি হচ্ছে রিভিশন করবেন জাস্ট। প্রথম দুইটা সিরিয়াল মনে রাখতে পারেন, যে প্রথম তৈরি পোশাক, দ্বিতীয় হচ্ছে চামড়া এবং চামড়াজাত। বাদ বাকিগুলো এমনি দেখবেন, এটা সিরিয়ালে আসবে না কি কি আছে, জাস্ট ফর আপনার আইডিয়া। গার্মেন্ট শিল্প এবং সার্বিক ব্যবস্থাপনা, এখান থেকে মোটামুটি যা যা আছে আপনারা এতটুকু পড়লেই চলছে। যে সর্বোচ্চ রপ্তানি খাত হলো তৈরি পোশাক, বোঝাই যাচ্ছে। এখন পোশাক রপ্তানি নিয়ে কথা, যে কোথায় একক দেশ হিসেবে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে, সেকেন্ড পজিশন হচ্ছে জার্মানি। আর যদি বলা হয় যে অঞ্চল হিসেবে কোথায় সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করা হয়, ইউরোপীয় ইউনিয়ন। যদি আপনি সিরিয়ালে যান তাহলে 1, 2, 3-এ যাচ্ছে এই সিরিয়াল, যে যুক্তরাষ্ট্রে বেশি, তারপর জার্মানি, তারপর ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু যদি বলা হয় যে অঞ্চল হিসেবে সবচেয়ে কোথায় করা হচ্ছে, সেটা কিন্তু আবার ইউরোপীয় ইউনিয়ন বলতে হবে। অঞ্চল হিসেবে কিন্তু ওখানেই হয় বেশি। আর রিয়াজ গার্মেন্টস এর নামটা আসছে প্রসঙ্গত, কারণ তারাই সর্বপ্রথম পোশাক রপ্তানিটা শুরু করে। আর এখানে 3টা সাল দেওয়া আছে। এই সালটা অনেকে প্যারা দিতে পারে অনেককে। এই সাল বিভিন্ন সময় পরীক্ষাতে আবার এসেছে এই জায়গাগুলো থেকে, হ্যাঁ, 2টা সাল কিন্তু পরীক্ষায় অলরেডি এসেছে এখানে। তো বিগত সালের প্রশ্ন থেকেও যদি রিপিট হয়, তো একটা চান্স আছে এই জায়গাগুলো থেকে। জাস্ট দেখে নিয়েন এটা, হ্যাঁ। যদি খুব বেশি প্রেশার দেয় বা এমনি পড়লেন, পরীক্ষার হলে যদি কনফিউশন তৈরি করে যে কাছাকাছি আপনি দাগাইতেই পারতেছেন না সঠিক আনসার, তাহলে ছেড়ে আসবেন। সেটাও আমি বলে দিচ্ছি, কিন্তু পড়ার সময় এটা একটু পড়ে যান। তাহলে ডব্লিউটিওর চুক্তি অনুসারে বাংলাদেশ কোটাবিহীন বাজারে প্রবেশ করেছিল, মানে পোশাক রপ্তানির ক্ষেত্রে 2005 সালে। তারপরে ইউরোপীয় ইউনিয়নে ঢুকেছিল হলো 1976 সালে। আর যখন 2013 সালে রানা প্লাজার ট্র্যাজেডি যখন হইলো, আপনারা জানেন সবাই রানা প্লাজার ট্র্যাজেডির ব্যাপারে 2013 সালে, তারপরে যুক্তরাষ্ট্র কি করলো, জিএসপি সুবিধা বাতিল করলো। এইটা 2013 সালে করেছিল রানা প্লাজার ঘটনার পরপর। তারপরে এখানে জিএসপির ফুল ফর্মটা কি, জেনারেলাইজড সিস্টেম অফ রেফারেন্সেস। ফুল ফর্মটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, কেয়ারফুলি নেবেন এটা। এবার আসুন বাংলাদেশের গার্মেন্টস প্রতিষ্ঠান কি আছে আর আন্তর্জাতিক গার্মেন্টস সংগঠন কি আছে। আন্তর্জাতিক গার্মেন্টস সংগঠন থেকে অলরেডি প্রশ্ন এসেছে। গার্মেন্ট প্রতিষ্ঠান হচ্ছে বিজিএমইএ আর হচ্ছে বিকেএমইএ। জি দিয়ে গার্মেন্টস আর কে তে হচ্ছে নিটওয়ের, হ্যাঁ, আর বাদ বাকি সব সেম। এখানেই শুধু পার্থক্য, আর কোনো পার্থক্য নাই, জাস্ট এটা পড়ে নিন। আর আন্তর্জাতিক গার্মেন্টস সংগঠন দুই দেশেরটা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ইউএসএ আর একটা হচ্ছে অ্যাকর্ড। এখন দুইটা নাম তো হয়তো আপনি পড়বেন, যে একটা সরি, একটা হচ্ছে অ্যালায়েন্স আর একটা হচ্ছে অ্যাকর্ড, ঠিক আছে। অ্যালায়েন্স অ্যাকর্ড কোনটা কোন দেশের, এটা এ ডবল এল যখন লেখেন, ডাবল এল লেখলেন, মানে ডাবল এল লেখার সময় ইউ এর মতো হয় না, তাহলে ইউ থেকে ইউএসএ এটা পড়বেন, এই ডাবল এল, ইউএসএ। আর অন্যটা আছে তার বিপরীতটা, ইউরোপিয়ান, যাতে এটার মধ্যে কনফিউশনটা দূর করা যায়। ঠিক আছে, এতটুকুই। দুইটা নাম আপনাদের মনে থাকবে, কিন্তু পরীক্ষায় হলে দাগানোর সময় কনফিউশনে পড়ে যাবেন, তো এইভাবে এটা কনফিউশনটা দূর করবেন। ওকে, দেন আসি বৈদেশিক লেনদেন। বৈদেশিক লেনদেনের মধ্যে যে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিদেশি বিনিয়োগকারী বা এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ফুল ফর্মটা হয়তো অনেকে নাও জানতে পারেন, লিখে দেই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই, যুক্তরাষ্ট্র করে। আর বাংলাদেশকে সাহায্য দেয় সবচেয়ে বেশি হচ্ছে জাপান। জাপানের দুইটা সংস্থা আছে, জাইকার মাধ্যমে তারা সাহায্য দেয়। জাইকার ফুল ফর্মটা জেনে নেবেন, যে কোনো সময় পরীক্ষা আসবে এগুলো। জাইকা জাইকা এটা সবাই জানে, ফুল ফর্মটা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। এর সাথে বিনিয়োগ সংস্থা হলো জাপানের জেট্রো, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন। জেট্রোটা একদম নতুন, অনেকের জন্য নতুন, 99% ক্ষেত্রে নতুন হইতে পারে এটা। জাপান যেহেতু রিলেটেড আমাদের এখানে, তো এই জন্য এটা অতিরিক্ত হিসেবে হলেও পড়ে ফেলবেন। আর সংস্থা হিসেবে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য প্রদান করে হচ্ছে এডিবি, এশিয়ার মধ্যে, ঠিক আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আর বৈদেশিক লেনদেনের কথা বলা আছে, এখানে একটা জিনিস বলা আছে, বৈদেশিক প্রেরণের জন্য, মুদ্রা প্রেরণের জন্য বৈধ মাধ্যম হচ্ছে দুইটা আছে, ওয়েস্টার্ন ইউনিয়ন আর মানিগ্রাম আছে। আর অবৈধ মাধ্যম মানে হচ্ছে হুন্ডির মাধ্যমে যেটা করা হয়, সেটা অবৈধ লেনদেনই করা হয়। দেন আসি প্রবাসী আয়। প্রবাসী আয় বা অর্থ প্রেরণের যে ব্যাপারটা আছে, প্রবাসী আয়ের ক্ষেত্রে দুইটা, মানে দুইটা দৃষ্টিকোণ থেকে আমরা কথা বলেছি। সেটা হলো, একটা হলো যে আগে তো প্রবাসী আয়ের জন্য আগে আমার দেশ থেকে জনবল পাঠাইতে হবে, তারপরে তারা ইনকাম করে আমার দেশে পাঠাবে, ঠিক আছে। তাহলে প্রথম দুইটা আগে জনবল পাঠানো, পরের দুইটা হচ্ছে ইনকাম করে আমার দেশে পাঠাবে। তো জনবল পাঠানোর দিক থেকে আমরা হলো ষষ্ঠ পজিশনে, তবে ভারত দুইটার ক্ষেত্রেই জনবল পাঠানো বা হচ্ছে ওই রেমিটেন্স পাওয়ার ক্ষেত্রে দুইটাই তারা ফার্স্টে আছে। আর বাংলাদেশ জনশক্তি রপ্তানি করে সবচেয়ে বেশি যায় হচ্ছে সৌদি আরবে, নারীরাও সবচেয়ে বেশি যায় ওখানে। তারপরে ওমান, সংযুক্ত আরব আমিরাত, ঠিক আছে। এই তিনটা দেশ সিরিয়াল আছে, আপনারা পড়তে পারেন, সবচেয়ে বেশি যায় এটাই পরীক্ষায় আসবে সাধারণত, তাই না। আর ওমান, সংযুক্ত আরব আমিরাতটা পড়বেন। রেমিটেন্স অর্জনে আগে সপ্তম ছিল, সপ্তম অষ্টমের মধ্যেই থাকে মোটামুটি, এদিক ওদিক চেঞ্জ হয়, এই জায়গাটা আবার রিসেন্টের মধ্যে কিন্তু চেঞ্জ হয়।
আর অষ্টম প্রথম এটা আছে। আর বাংলাদেশ রেমিটেন্স পায় হলো সবচেয়ে বেশি হলো যুক্তরাষ্ট্র থেকে, মানে বৈদেশিক মুদ্রা তো আমি পড়লাম ওখান থেকে, যেখানে আবার সংযুক্ত আরব আমিরাত, এখানে আবার কিন্তু দুই জায়গায় দুই তথ্য বলা আছে। যেমন বাংলাদেশ ব্যাংকের যে রিপোর্টটা থাকে, যে প্রথম কয়েক মাসের, মানে ওরা তো রিপোর্টটা দেয় প্রত্যেক মাসে মাসে রিপোর্ট দেয়, কয়েক মাসের রিপোর্ট তো যখন জমা হয় তখন দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট অর্থ বছরের, বা এর আগেও আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র থেকে কিন্তু বেশি রেমিটেন্স আসছে। আবার অর্থনৈতিক সমীক্ষা অনুসারে কিন্তু আবার তারা সংযুক্ত আরব আমিরাতকে এখানে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু একটা ঝামেলা আছে, তাই না? যে অপশনে যদি দুইটাই থাকে তাহলে কোনটা দাগাবেন? ঠিক আছে, এখন যদি অপশনে স্পেসিফিক করে বলা থাকে যে অর্থনৈতিক সমীক্ষা অনুসারে বাংলাদেশ কোন জায়গা থেকে রেমিটেন্স বেশি পায়, তাহলে ডেফিনেটলি সংযুক্ত আরব আমিরাত দিচ্ছেন। আর বাংলাদেশ রেমিটেন্স পায় কোন জায়গা থেকে, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, দুইটাই যদি থাকে, আমার মানে রিসেন্ট টাইমে বেশি আলোচনা হয়েছে আসলে যদি ধরি যুক্তরাষ্ট্র থেকে, রিসেন্ট টাইমে, আগে ছিল যুক্তরাষ্ট্রের বাইরে সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরব একসময় ছিল এগুলো, কিন্তু যুক্তরাষ্ট্র রিসেন্ট টাইমে বেশি হয়েছে আর কি এখান থেকে। তা দুইটাই অপশনে থাকলে আমি যুক্তরাষ্ট্র প্রিফার করব। অর্থনৈতিক সমীক্ষা বলা থাকলে ডেফিনেটলি সংযুক্ত আরব আমিরাত বলতে হবে। আর দুইটা যদি আলাদা যদি না থাকে, একটাই যদি সিঙ্গেল থাকে, যুক্তরাষ্ট্র থাকলে যুক্তরাষ্ট্র দিতে হবে, সংযুক্ত আরব আমিরাত আছে, যুক্তরাষ্ট্র নাই, তখন সংযুক্ত আরব আমিরাত দিতে হবে। এটা বুঝতেই পারছেন। ব্যাংক মুদ্রার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে কিছু ফিক্সড পড়াশোনা আছে। স্থপতি শহীদুল কাদের, প্রথম গভর্নর এএনএম হামিদুল্লাহ। গভর্নর মেয়াদ হলো 4 বছর, একদিন 4 বছর থাকতে পারবে। তবে গভর্নরের যে বয়স সীমা, এটা এখন বর্তমানে উঠে দেওয়া হয়েছে। এটা রিসেন্টের একটা তথ্য, তাই না? নির্ধারিত বয়স সীমা নেই, পূর্বে ছিল 67 বছর। বাংলাদেশ ব্যাংক কি কাজ করে? মানে মূলত মুদ্রা বাজারটাকে নিয়ন্ত্রণ করে, মানিটারি পলিসি যেটা আছে, মুদ্রানীতি প্রণয়ন করে, বছরে কয়বার? 2বার করে এই জিনিসটা। বাণিজ্যিক বাংলাদেশ ব্যাংক গেল, এরপর হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক আছে যে তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংক আর অতফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংক আছে। তফসিলভুক্ত আছে 62টা টোটাল। সর্বশেষ নগদ ডিজিটাল ব্যাংক যেটা হয়েছে প্রথম, পিএলসি, তাই না? এই পিএলসির পূর্ণরূপ আবার পরীক্ষায় আসতে পারে, এই জন্য পূর্ণরূপটা পাশে লিখে দিয়েছে, পাবলিক লিমিটেড কোম্পানি। রাষ্ট্রীয় মালিকানাধীন আছে হলো 6টা, বিশেষায়িত আছে 3টা, কিন্তু এই 6টার নাম এবং 3টার নাম কিন্তু লিখে দিয়েছি, কারণ এই দুইটা জায়গা থেকে প্রশ্ন হতে পারে, কোনটা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, কোনটা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক নয়, বা বিশেষিত ব্যাংক কোনটা বা নয় কোনটা, এভাবে আসতে পারে। তাহলে সোনালী রূপালী জনতা অগ্রণী, এটা সবাই জানি। বেসিক আর ডেভেলপমেন্টটা অনেকের সমস্যা হতে পারে, তো এটা কেয়ারফুলি দেখতে হবে। আর কৃষি ব্যাংক আগে ছিল 2টা, এখন 3টা হয়েছে। সর্বশেষ প্রবাসী কল্যাণ ব্যাংক অ্যাড হয়েছে, বিশেষায়িত স্ট্যাটাস পেয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আর হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এটা পড়ে নেবেন। এই দুইটাই মূলত আপনাকে পড়তে হবে বেশি, বাদ বাকিগুলো দেওয়ার জন্য দেওয়া হয়েছে। কি কি টাইপ আছে, বেসরকারি 43টা, ডিজিটালে একটা, একটা বলতে কি, এই যে নগদকে বোঝানো হচ্ছে। বৈদেশিক আছে 9টা, আর তফসিলভুক্ত ব্যাংক আছে হলো 5টা। এটাই সংখ্যাটাই জেনে রাখবেন। আর ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আছে হলো 35টা। এটাও রিসেন্টের মতো চেঞ্জ হয়, আগে কম ছিল, ধীরে ধীরে বাড়ছে আর কি। তাহলে এখানে এই দুইটা ইম্পর্টেন্ট, রাষ্ট্রীয় মালিকানাধীন আর বিশেষায়িত বেশি ইম্পর্টেন্ট। ব্যাংকিং সেবার মধ্যে কে কোনটা প্রথম চালু করেছিল? মোবাইল ব্যাংকিং নিয়ে পরীক্ষায় আসছিল প্রশ্ন। তাহলে মোবাইল ব্যাংকিং কিন্তু সর্বপ্রথম চালু করেছিল কে? রকেট। হুম, এই তো রকেট। রকেট মানে ডাচ বাংলা ব্যাংক। সাথে মানে মূলত এই ব্যাংকিং, যেটা ইন্টারনেট ব্যাংকিং, যদি যেটাই বলি না কেন, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে, মোবাইল ব্যাংকিং তো ইন্টারনেট ব্যাংকিং একই বিষয়। এসএমএস ব্যাংকিং, ফাস্ট ট্র্যাক ব্যাংকিং, এগুলো সব ডাচ বাংলা ব্যাংকে নিয়ে এসেছিল। এজেন্ট ব্যাংকিং হচ্ছে ব্যাংক এশিয়া, আর মাস্টার কার্ড হলো ন্যাশনাল ব্যাংক। এই 3টা আলাদা করে। এই জায়গাতে প্রশ্ন কম আসে, সবচেয়ে বেশি আসলে ওই মোবাইল ব্যাংকিংটাই সাধারণত আসতে পারে, ডাচ বাংলা ব্যাংক। মুদ্রা আসেন। মুদ্রার ক্ষেত্রে আমরা জানি যে প্রথম নোট চালু হয়েছে 4 মার্চ 1972 সালে। সরকারি নোট হলো 3টা, ব্যাংক নোট হলো 10টা, টোটাল নোট হলো, সরি 3টা আর 7টা, টোটাল নোট হলো 10টা। বুঝতেই পারছেন যে মুদ্রা কতগুলো আছে নোট। তাহলে 1, 2 আর 5 টাকার সরকারি নোট। সরকারি নোট মানে সরকারের সাইন থাকবে, সরকার মানে এখানে সচিব, সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি বা অর্থ সচিব। আর ব্যাংক নোট মানে হচ্ছে এটা 7টা, 10 টাকা থেকে টাকা শুরু করে মানে 1000 টাকা পর্যন্ত 7টা নোট আছে সেগুলো। ডেফিনেটলি এটা ব্যাংকের নোট, মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে আছে তার স্বাক্ষরটা থাকবে। এবার আসেন পুঁজিবাজার। পুঁজিবাজার থেকে কিন্তু কিছু কিছু সময় আমরা প্রশ্ন আসতে দেখেছি, সরাসরি কিন্তু পুঁজিবাজার বলা নাই, কিন্তু আমাদের কোনো সিলেবাসের মধ্যে কিন্তু সরাসরি কিন্তু পুঁজিবাজার নামে কোনো টপিক কিন্তু বলে দেওয়া নেই। পুঁজিবাজার নামে টপিক থাকুক বা না থাকুক, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং এই জায়গা থেকে কিন্তু প্রশ্নও এসেছে বিভিন্ন সময়। তাহলে পুঁজিবাজার ইংলিশে বলা হয় ক্যাপিটাল মার্কেট অথবা স্টক মার্কেটও বলা যেতে পারে। দুই ভাগে ভাগ করা যায়, একটা প্রাইমারি মার্কেট বা সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট, এগুলো কার সাথে সম্পর্কিত? পুঁজিবাজারের সাথে সম্পর্কিত। এটা প্রাইমারি মার্কেট মানে যখন কোম্পানি প্রথমবার কোনো শেয়ার ইস্যু করে সেটা,
সেটাকে বলা হয় আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। এই জায়গা থেকে আবার ফুল ফর্মটা আসতে পারে। আর সেকেন্ডারি মার্কেটে যে কেনা বেচাগুলো হয়, যে বিনিয়োগকারী যারা আছে, ইনভেস্টর যারা আছে, তারা নিজেদের মধ্যে যে কেনাকাটা করে সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। এই যে শেয়ারের দাম বেড়ে যাওয়া কমে যাওয়া, এটা মূলত সেকেন্ডারি মার্কেটেরই কথাবার্তা। বুঝতে পারছেন এতটুকুতেই। আর বাংলাদেশ পুঁজিবাজারের দুইটি প্রতিষ্ঠান হলো, একটা হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। ঢাকা স্টক এক্সচেঞ্জ হচ্ছে 1954 সালে, 1995 সালে এটা পরে হয়েছে। এটা সালটা ম্যান্ডেটরি নয়, এটা জাস্ট দুইটার ফুল ফর্মটাও আবার আসতে পারে, বা কোনটা দুইটা স্টক এক্সচেঞ্জ আছে এটা মনে রাখলেও যথেষ্ট। নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান পুরোটা বিসেক এবং তার ফুল ফর্ম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সালটা পড়ে নেবেন, এটা সাল রিকমেন্ডেশন আছে পড়ার জন্য, ঠিক আছে? এটা সালটা একটু দেখবেন। তাহলে মোটামুটি এই জায়গাটুকুতে আমাদের শিল্প এবং বাণিজ্য কিন্তু কমপ্লিট। দেখেন এখানে আপনি ওই আপনার আগের পড়া থেকে দেখবেন যে আসলে শিল্প বাণিজ্য কিন্তু অনেক কিছু আসলে কাটছাট করে দিয়েছে এখানে, ঠিক আছে? আর অনেক ফালতু জিনিস আছে শুরুর দিকে শিল্প বাণিজ্যের ক্ষেত্রে, বা মেইন বইগুলোতে বা ডাইজেস্ট বইগুলোতে দেখবেন যে অনেক কথাবার্তা আছে। ওই জায়গা থেকে অন্য চাকরি পরীক্ষাতেও আসছে, এটা ঠিক আছে, ওই জন্য অ্যাড করে দিয়েছে ওগুলোতে। বিসিএস ওই জায়গাগুলোতে কম আসছে। আর দুই একটা প্রশ্ন এদিক ওদিক আসছে, আর বিগত সালের প্রশ্ন পড়লেও কিন্তু হয়ে যায়। ওকে, বাংলাদেশের সংবিধান মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, এবং অনেকের জন্য কঠিনও লাগবে যারা প্রথমবার পড়বেন। তো তাদের জন্য একটু সময় আছে, কাল সারাদিন পর্যন্ত এটা পড়তে পারবেন। হ্যাঁ, তারপর দেখেন বাংলাদেশের সংবিধান। সংবিধানের মৌলিক তথ্য হচ্ছে, প্রথমে হচ্ছে যে সংবিধান দুই প্রকার, একটা লিখিত হইতে পারে, একটা অলিখিত। বাংলাদেশেরটা যে একটা লিখিত, এটা বোঝানোর জন্য এখানে দেওয়া হয়েছে। আর ভারত যুক্তরাষ্ট্রটাও লিখিত, এবং ভারতেরটা সবচেয়ে বড় সংবিধান, বিশ্বের মধ্যে সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের। আর অলিখিতের কিছু উদাহরণ এখানে দেওয়া আছে, যেমন ব্রিটেনের সংবিধানটা অলিখিত। বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস, এর সাথে হচ্ছে গত দিন আমরা আলোচনা করেছি, যে মুজিবনগর সরকারের একটা কাহিনী আলোচনা করেছিলাম, তো ওটার সাথে রিলেশন আছে এখানে। কারণ ওখানেও একটা কথা আমরা বলেছিলাম যে 10 এপ্রিল 1971 সালে যে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হলো, মুক্তিযুদ্ধের সময় আমরা পড়লাম মুজিবনগর সরকার জারি করলো, এই যে জারি করেছে মুজিবনগর সরকার। সেটাকে ইংলিশে বলা হচ্ছে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স। কতদিন জেনেছেন? ইংলিশ, এটার ইংলিশটাই বাংলাতেও পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে, ইংলিশেও থাকতে পারে, প্রোক্লামেশন ইন্ডিপেন্ডেন্স। বাংলাদেশের এই সংবিধান মেইন, এখন যে সংবিধান আছে এক্সিস্ট করে 1972 সালে যেটা অ্যাক্টিভ হয়েছিল, এইটার আগে কিন্তু বাংলাদেশের দুইটা অন্তর্বর্তীকালীন সংবিধান ছিল, দুইটা। ঠিক আছে, যদি বলা থাকে যে বাংলাদেশে কয়টা অন্তর্বর্তীকালীন সংবিধান ছিল, দুইটা ছিল। তাহলে প্রথমটা হলো যে ওই প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণাপত্র, এটা প্রথম। আর সেকেন্ড যখন শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করলেন 10 জানুয়ারিতে 1972 সালে, তখন তো রাষ্ট্রপতি ছিল। এই প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সে কি বাংলাদেশের পদবি, মানে প্রধানের পদবি কি ছিল? রাষ্ট্রপ্রধানের পদবি। সে তো রাষ্ট্রপতি ছিল। তো তখন তো রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, আমরা বই পড়েছে, দেখেছেন আপনারা। আর 10 তারিখে ফিরলেন, 11 তারিখে এসে কি করলেন, তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন প্রেসিডেন্ট হিসেবে। এটা পরের দিনই 11 জানুয়ারি 1972, দেশে ফেরার পরেই, 72 সালে কিন্তু, হ্যাঁ। অস্থায়ী সংবিধান আদেশ, এটা ইংলিশে বলা হচ্ছে প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার অফ বাংলাদেশ, পুরোটুকু যদি বলা হয় অস্থায়ী সংবিধান আদেশ। এটা হচ্ছে সেকেন্ড অন্তর্বর্তীকালীন সংবিধান, শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি অবস্থায় জারি করলো। এগুলো কিন্তু রাষ্ট্রপতি অবস্থায় জারি করতে পারবে, এইটা সবই রাষ্ট্রপতি। তারপর এটাও কিন্তু পরের জন্য কিন্তু রাষ্ট্রপতি, আবু সাইদ চৌধুরী বিচারপতি। এখন দেখেন পরে, আহ, পরে আবার কি করলো শেখ মুজিবুর রহমান, কিন্তু তিনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন। পরে আবু সাইদ চৌধুরী, তাকে হচ্ছে রাষ্ট্রপতি বানানো হইলো, ঠিক আছে? তো রাষ্ট্রপতি হইলো, তো আবু সাইদ চৌধুরী পরে 23 মার্চ 1972 গণপরিষদ আদেশ জারি করলেন। কেন গণপরিষদ আদেশ জারি করা হয়? সংবিধান প্রণয়নের জন্যই আসলে করা হয়েছে, এটা মূলত সংবিধান প্রণয়নের জন্য এই কাজগুলো করা হয়েছিল। গণপরিষদ পরিষদ তখন আবার অধিবেশন করলো। এখন অধিবেশনের সাথে আবার মিল আছে তারিখগুলো, 10 এপ্রিল 17 এপ্রিল, এগুলো খেয়াল করে দেখেন মুজিবনগর সরকারের যে তারিখগুলো 10 এপ্রিল 17 এপ্রিল, সাথে মিল আছে না? তাহলে গণপরিষদের প্রথম অধিবেশন হইলো 11 তারিখে, হলো এটা সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হলো 34 সদস্য বিশিষ্ট। এরা আবার 17 তারিখে প্রথম বৈঠক করলো। এই তিনটা কিন্তু মানে এক প্যাকেজ আকারে করে ফেলবেন। প্রথম তিনটা হলো আদেশ জারি, খেয়াল করে দেখেন। প্রথম তিনটা হলো আদেশ জারি, দেখেন আদেশ জারি, তিনজন কে কে আদেশ জারি করছে সেটা। পরের তিনটা হলো গণপরিষদের ওই অধিবেশন, মানে 10, 11 এবং 17 এপ্রিলের সাথে। আর পরের তিনটা হচ্ছে সংবিধানের তিনটা বিষয়, একটা হলো যে 12 তারিখে উত্থাপন, তারপরে 4 নভেম্বরে গৃহীত, 16 ডিসেম্বর হচ্ছে কার্যকর। 12 আর 4 কত হয়? 16। 12, 4, 16। আর সাল
মাসটা কি? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, বছরের শেষের ৩টা মাস। তাহলে প্রথমে উত্থাপন করবে, তারপর গৃহীত হবে, তারপরে কার্যকর হবে। সংবিধান দিবস হিসেবে ৪ নভেম্বর আছে, কিন্তু এটা নিয়ে আবার কিন্তু দিবসটা রাখবে কি রাখবে না, এটা নিয়ে কথা আছে কিন্তু। তো যাই হোক, পরীক্ষা যদি আসে তাহলে দাগাইলেন, না হলে দাগাবেন না। তাহলে দেখেন ৪ অক্টোবর আহ, উত্থাপন, সরি ১২ অক্টোবর উত্থাপন, ৪ নভেম্বর গৃহীত, আর ১৬ ডিসেম্বর হচ্ছে কার্যকর। এটা কিন্তু এই ম্যাথমেটিক্যালি মনে রাখবেন। তাহলে ১২, ৪, ৬, ১৬, ১২ আর ৪ যোগ করলে ১৬ হয়। আর মাসের দিক থেকে অক্টোবর, এটা নভেম্বর, এটা ডিসেম্বর। এটা উত্থাপন, এটা গ্রহণ বা গৃহীত, এটা হচ্ছে কার্যকর। এটা যেন কষ্ট করে মনে রাখতে না হয়। তিনটাই কিন্তু ইম্পর্টেন্ট, পড়তে হবে তিনটি। সংবিধান মানে সম্পর্কিত আরো যে গুরুত্বপূর্ণ তথ্যাবলী আছে, যে সংবিধান যখন গৃহীত হলো তখন রাষ্ট্রপতি ছিল ডেফিনেটলি ওই যে রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী, আর প্রধানমন্ত্রী ছিল, যেহেতু আমি বললাম কিছুক্ষণ আগেই যে শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী ছিল। তারপরে গণপরিষদের যখন অধিবেশন হইলো, প্রথম অধিবেশন হচ্ছে সভাপতি মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, প্রধান স্পিকার হচ্ছে শাহ আব্দুল হামিদ। গণপরিষদের সদস্য ছিল ৪০৩ জন। ওখান থেকে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হলো ৩৪ জন। এই প্রণয়ন কমিটির আবার কে কে আছে, এগুলো আবার খুব বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রধানকে, প্রণেতাকে, উত্থাপনকারীকে ডক্টর কামাল হোসেন। মহিলা সদস্য ছিল রাজিয়া বানু, বেগম রাজিয়া বানু। এই নামটা এক্স্যাক্টলি এভাবে পড়বেন, রাজিয়া ঠিক রেখে কিন্তু আশেপাশে কিন্তু চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে। প্রণয়ন কমিটির একমাত্র বিরোধী দলের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সে আবার যেহেতু কোন দলের ছিল এটা একটু জানার দরকার আছে, ন্যাপ মুজাফফর। আর হস্তলিখিত সংবিধানের মূল লেখক ছিল শিল্পী আব্দুর রউফ। এতটুকু সংবিধানের প্রাথমিক তথ্য, যেগুলো আমরা অনুচ্ছেদের মধ্যে ঢুকবো তার আগে আমরা ওভারভিউ দেখবো। প্রস্তাবনা আছে একটা, প্রধান মূলনীতি আছে হলো ৪টা, এই ৪টা যেটা আমরা ভিতরে পাবো: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। তফসিল আছে ৭টা তফসিলের মধ্যে আমরা জানি যে ৫, ৬, ৭ এর বিগত সময়টাতে বহুবার এই জায়গা থেকে প্রশ্ন এসেছে, রাজনৈতিক প্রেক্ষাপট থেকে এইগুলো প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট ছিল। তারপর এখানে অ্যাড করা হয়েছে কারণ এটা ইতিহাসের সাথে রিলেটেড কিছু বিষয় আছে এবং সেটা সংবিধানে তফসিলভুক্ত করা আছে। ৫, ৬, ৭টা এইভাবে সিরিয়ালে পড়তে হবে। তবে ৩ এবং ৪টা ইম্পর্টেন্ট এখন, কারণ এটা নিয়ে বহুবার আলোচনা হয়েছে। শপথ এবং ঘোষণা তৃতীয় তফসিলে আছে, আর ক্রান্তিকালীন অস্থায়ী বিধানাবলী এটা চতুর্থতে বলা আছে। তাহলে ৩, ৪, ৫, ৬, ৭। আর ৫, ৬, ৭টা সিরিয়াল আসলে মনে রাখা যায়। এটা ৭ মার্চ স্বাধীনতার ঘোষণা হয়েছিল, ২৫ মার্চ রাতে বা ২৬ মার্চ বলতে পারেন। আর ঘোষণাপত্র তো আবার ওই ১০ এপ্রিলে গিয়ে করলো, ঘোষণা থেকে ঘোষণাপত্র, তাহলে ওটা সিরিয়ালে ডেট ওয়াইজ গেছে। আর এখানে তফসিলগুলো কিন্তু সিরিয়ালে গেছে। ভাগ আছে ১১টা। ১১টা ভাগটা এভাবে মনে রাখা যায়। ভাগ শেষের দিকে পরের দিকে আছে প্রোরা মৌলি, এটা এখানে আছে ৩টা, প্রথম ৩টা। নিয়াবি এখানে আছে ৩টা। নিমক এখানে আছে ৩টা। সবই এখানে আছে ৩টা। কিভাবে বুঝবেন পরের দিকে আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে সিরিয়ালে যাওয়ার জন্য অনেক সময় হইতে পারে না কোন ভাগে কোনটা আলোচনা করা হয়েছে। এটা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, তারপরে ১১। প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তারপরে মৌলিক অধিকার। নীতি হচ্ছে নির্বাহী বিভাগ, ৩টা বিভাগ, যে রাষ্ট্রের যে অঙ্গ সংগঠন আছে ৩টা, এই ৩টা: নির্বাহী বিভাগ, আইনসভা, বিচার বিভাগ, নিয়াবি। আর নিমক নির্বাচন, মহাহিসাব নিরীক্ষক, আর কর্ম কমিশন, পিএসসি যেটা। আর সবিতে বোঝাচ্ছে একটা মানে সংশোধনী বোঝাচ্ছে। আর বিতে হলো বিবিধ, সামনের দিকে এগুলো আছে। তো এটা মানে শর্ট করার জন্য এটা দেওয়া হয়েছে, যদি এভাবে মনে রাখতে পারেন তাহলে সিরিয়ালটা মনে থাকবে যে কোনটার পরে কোন ভাগে কোনটা আলোচনা করা হয়েছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট যে সংবিধানের কোন ভাগে নির্বাচন নিয়ে আলোচনা করা হয়েছে। সপ্তম ভাগে নির্বাচন নিয়ে আলোচনা করা হয়েছে। কোন ভাগে কর্ম কমিশন নিয়ে আলোচনা করা হয়েছে, নবম ভাগে করা হয়েছে। মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে কোন ভাগে, তৃতীয় ভাগে। তো এটা কিন্তু এই যে শর্টকাটে দিলেও এই জায়গাটার কিন্তু ওয়েট কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা ভাগগুলা কোন ভাগে কি আলোচনা করা হয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রয়োজনে এই যে শর্টকাট, আমি আপনার নিজস্ব শর্টকাট অনেকের জানা আছে, সেটা সেভাবে পড়তে পারেন, হ্যাঁ। অনেক ছন্দ আকারে আছে, আমি এইভাবে পড়েছি প্রথমটুকু নিয়ে। তাহলে অনুচ্ছেদ আছে ১৫৩টা, জানতে হবে। সংশোধনী টোটাল ১৭ বার হয়েছে, সপ্তদশ সংশোধনী সর্বশেষ হয়েছে সেটা ২০১৮ সালে হয়েছে। ওকে, এবার আসেন ভিতরে। ভিতরে কিন্তু একদম নিজের ভাষায় লিখেছি, মানে শিরোনামটা ঠিক রেখে। প্রথম ৩টা ভাগ খুবই ইম্পর্টেন্ট, আসলে প্রথম ৩টা ভাগের খুব বেশি কিছু আসলে বাদ দেওয়া যায় না, ঠিক আছে। প্রথম ৩টা ভাগের প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন হইতে পারে, এবং প্রত্যেকটা জায়গা থেকে মানে ম্যাক্সিমাম জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়েছে বিভিন্ন সময়। প্রথমটা হচ্ছে প্রজাতন্ত্র, প্রো দিয়ে বোঝানো হচ্ছে, এটা প্রো, ঠিক আছে। প্রথম ভাগ
তাহলে প্রথমে হচ্ছে প্রজাতন্ত্রের কথা বলা হচ্ছে। প্রথমে তো দেশের পরিচয় দিতে হবে, না পরিচয় দিলে তো আসলে সামনে আগাইতে পারবেন না। দেশের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। 2 নম্বরে সীমানা নিয়ে আলোচনা করা হয়েছে। 2-এর ক-তে রাষ্ট্রধর্ম, এটা ইম্পর্টেন্ট, যে ইসলাম হলো রাষ্ট্রধর্ম, অন্যদেরও সমান মর্যাদা থাকবে। একদম শর্ট করে লিখেছি, মানে নিজের ভাষায় লিখে দিয়েছি, আপনারা যেন সহজে বুঝতে পারেন। একদম সংবিধানের ভাষায় কিন্তু লিখি নেই। তার রাষ্ট্রভাষা 3-এ বলা আছে বাংলা। 4-এ হচ্ছে জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক, এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি স্টারও মেরে যাই, এগুলো থেকে বিভিন্ন সময় পরীক্ষায় প্রশ্ন এসেছে। রাজধানী ঢাকা এরপরে। তারপরে নাগরিকত্ব, আমরা হচ্ছে বাঙালি জাতি হিসেবে আমরা বাঙালি, আর নাগরিক হিসেবে আমরা বাংলাদেশী। সংবিধানের প্রাধান্য সবার উপরে থাকবে। ঠিক আছে, যে এখানে বলা আছে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হলো জনগণ। আর সংবিধান প্রাধান্যের ক্ষেত্রে কিন্তু এটাও বলা আছে, যদি দেখা যাচ্ছে দেশে অন্য কোনো আইন আপনি করছেন, সেটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে যে আইন করছেন এটা বাদ দিতে হবে। ঠিক আছে, সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু রাখা যাবে না। এইটা কিন্তু সংবিধানের প্রাধান্য, সাথে বলা আছে। ঠিক আছে, সংবিধানের প্রাধান্য 7 পর্যন্ত গেলে 8 থেকে 25 পর্যন্ত আবার রাষ্ট্র পরিচালনার মূলনীতি আছে। ঠিক আছে, এই কত থেকে কত পর্যন্ত এটা নট ম্যান্ডেটরি জানা। ঠিক আছে, এটা আমি জাস্ট মানে আপনারা যেন ওই, এটা দিয়েছি একটা কারণে, যে এটা বর্ডারটা ক্লোজ করার জন্য দিয়েছি, বা শুরু হয়েছে কোথা থেকে শেষ হয়েছে কোন পর্যন্ত, এই পর্যন্ত বর্ডার ক্লোজ করার জন্য দিয়েছি। ফাইনাল টাচ করেছি বা শুরু থেকে সবই টাচ করেছি এমন না। ঠিক আছে, এটা এটা আপনারা এমনি বুঝতে পারেন। 8 নম্বরে মূলনীতিগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, মূলনীতি বলতে রাষ্ট্র পরিচালনার মূলনীতি 8 থেকে 25 পর্যন্ত, মানে 9 থেকে যে 25 পর্যন্ত আছে সবই রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তবে আট নম্বরে গিয়ে এটা মানে শুরুতে প্রিয়াম্বল হিসেবে এটাকে দেওয়া হয়েছে। এই মূলনীতি 4টার কথা বলা হয়েছে, এই 4টা আবার ভাগ করে দেওয়া হয়েছে। এটা 9-এ বলা হয়েছে, এটা বলা হয়েছে 10-এ, এটা বলা হয়েছে 11-তে, এটা বলা হয়েছে 12-তে। যেটা কিনা আমি এখানে আবার অ্যাড করে দিয়েছি, যে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, 11, 12। এই 4টা মূলনীতির কিন্তু আবার সিরিয়ালটা ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, যে মূলনীতি যেহেতু 4টা, এবং 4টা কোন অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। একটা হলো 8-এ, তো সবগুলোকে নিয়ে বলা হয়েছে, তার মধ্যে স্পেসিফিক ভাবে গণতন্ত্রের কথা কোথায় বলা হয়েছে? 11-তে বলা হয়েছে, ইম্পর্টেন্ট। ধর্মনিরপেক্ষতা, ধর্মীয় স্বাধীনতা কোথায় বলা হয়েছে? ইম্পর্টেন্ট, 12-তে বলা হয়েছে। প্রথম 3টা ভাগ আসলে খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে আমি পরের গুলোতেও যেগুলো আমি অ্যাড করেছি, যেগুলো আপনাকে পড়তে হবে জাস্ট সেগুলোই কিন্তু অ্যাড করে দিয়েছি। মৌলিক প্রয়োজন, মৌলিক অধিকার না কিন্তু, এটা মৌলিক প্রয়োজন। মৌলিক প্রয়োজন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলো মৌলিক প্রয়োজন। এটা 15-তে বলা আছে। জনস্বাস্থ্য, নৈতিকতা 18 নম্বরে। এটা দুইটার জন্য ইম্পর্টেন্ট, হেলথ কেয়ারের জন্য ইম্পর্টেন্ট আছে, আবার নৈতিকতা মূল্যবোধের যে আমরা বই পড়ি, মানে সাবজেক্টটা আছে, ওটার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। পরিবেশ এবং জীববৈচিত্র্য, এটা 8-এর সাথে লেজুর হিসেবে যুক্ত করা হয়েছে। জীববৈচিত্র্যের সংরক্ষণ এবং উন্নয়ন, এটা 18 ক-তে আসছে। 19-এ সুযোগের সমতা, এরকম পরীক্ষায় আসছিল। সকল নাগরিকের সমান সুযোগ থাকবে, আর সকল নাগরিকের মধ্যে এবার মহিলাদের আবার প্রায়োরিটাইজ করা হয়েছে, যে মহিলাদের অংশগ্রহণ এবং সুযোগের সমতা থাকবে। এখানেও কিন্তু সুযোগের সমতা টার্মটা কিন্তু আছে। কর্মের অধিকার, আপনি কাজ করবেন তার অধিকার আছে 20-এ। নাগরিক এবং কর্মচারী কর্তব্য, যে আপনি যে চাকরি করতে যাবেন, তা আপনার কর্তব্যের কথা বলা আছে 21-এ। ঠিক আছে, আমি যেগুলো স্টার দিচ্ছি এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্টই কিন্তু এখানে অ্যাড করেছি, যেগুলো পড়তেই হয়। তার মধ্যে যেগুলো স্টার দিচ্ছি সেগুলো আরো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, খেয়াল রাখতে হবে। পৃথকীকরণ মানে এখানে জাস্ট এতটুকু পৃথকীকরণ বলেছি। 22 নম্বরে পৃথক করার কথা বলেছে। কি পৃথক করা? নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার কথা বলছে। 23-এ আমরা গতদিনও পড়েছি, উপজাতিদের সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়েছে সংবিধানে 23-এর ক-তে। দেন আসেন যে এই যে ফরেন অ্যাফেয়ার্স এর জন্য যেটা ইম্পর্টেন্ট, যে বাইরের দেশের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, বৈদেশিক নীতি বা পররাষ্ট্র নীতির ভিত্তি, এটা 25 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, খুব ইম্পর্টেন্ট। সেটার হেডলাইন হচ্ছে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতি, এটা বলা আছে। তাহলে এটা হচ্ছে পররাষ্ট্রনীতির মূলনীতি বা হচ্ছে ভিত্তি। তাহলে 25 পর্যন্ত গেল। এখন 26 থেকে 47 পর্যন্ত মৌলিক অধিকার, তার মানে 26 নম্বরটা পড়তে হচ্ছে না। 27 আইনের দৃষ্টিতে সমতা, 27 খুব খুব ইম্পর্টেন্ট, খুব। আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। এখানে কিন্তু সমান আশ্রয় লাভের অধিকারীর কথা বলা আছে আইনের, আবার কিন্তু এখানেও বলা আছে আইনের আশ্রয় লাভ 31 নম্বরে। যদি স্পেসিফিক ভাবে শুধু এই কথাটাই বলা থাকে যে আইনের আশ্রয় লাভ, তাহলে আপনাকে 31-এ বলতে হবে। আর এখানে যদি পুরোটা একসাথে বলা থাকে আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয়ের অধিকারী বা লাভের অধিকারী, তাহলে কিন্তু সেটা 27-কে মিন করছে। ঠিক আছে, আইনের দৃষ্টিতে সমতা বলা আছে, এটা খেয়াল রাখবেন। আর 28টা ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে, যে কোনো কারণেই হোক বৈষম্য করা যাবে না, যে কোনো কারণেই হোক না কেন। কোনো রেসিজম আনা যাবে না, ধর্ম হোক, বর্ণ হোক, গোষ্ঠী হোক, লিঙ্গ ভেদে কোনো বৈষম্য করা যাবে না, সেটা 28-এ বলা আছে। যে বৈষম্য প্রতিরোধ করা হয়েছে কোথায়? 28-এ বলা হয়েছে। আর নারীরা সর্বস্তরে পুরুষের সমান অধিকার পাবে।
পাবে মানে এখানে বৈষম্য আপনি করছেন না, সেটাই আসলে রাষ্ট্র এখানে নিশ্চিত করার ট্রাই করছে। আর আপনি সরকারি চাকরি করতে পারবেন, আমিও করতে পারবো, এটা 29 বলা আছে। সবারই নিয়োগ লাগে, সমতা আছে এখানে। হ্যাঁ, ন্যায্যতা বলেন সমতা বলেন 29 বলা আছে। জীবন এবং ব্যক্তি স্বাধীনতা 32 বলা আছে। 33 বলা আছে গ্রেপ্তার এবং আটক। আচ্ছা, এখানে কিন্তু 31টা স্টার দিলাম, গ্রেপ্তার এবং আটক। হ্যাঁ, এটা তারপর 34 35 আমি দেই নাই। হ্যাঁ, আছে এখানে, পড়লে যাদের পড়া আছে পড়বেন, ওটার সাথে এগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপরে চলাফেরা এখান থেকে শুরু করে কিন্তু আপনাকে একদম 44 পর্যন্ত একদম প্রত্যেকটাই পড়তে হবে, প্রত্যেকটাই। হ্যাঁ, 3 স্টার, কারণ এগুলোর সাথে আবার কি ওই জরুরি অবস্থার সময় কিন্তু এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আছে। যে জরুরি অবস্থার সময় দেখা যাচ্ছে যে প্রথম মানে প্রথম ধাপে একটা শিথিলতা থাকে, যে একদম চূড়ান্ত জরুরি অবস্থা যখন আসে, তখন এই যে মৌলিক অধিকার যা যা আছে তৃতীয় ভাগে সবগুলোই আসলে তখন বন্ধ থাকে, মৌলিক অধিকারগুলো তখন আর আপনি প্র্যাকটিস করতে পারবেন না। কিন্তু তার আগে একটু যখন শিথিল অবস্থা থাকে তখন মূলত এই 36 থেকে শুরু করে 42 পর্যন্ত এগুলো অফ থাকে। শুধু একমাত্র 41 ধর্মীয় স্বাধীনতাকে এক্সক্লুড রেখে, হ্যাঁ, এটা এটা বাদ দিয়ে বাদ বাকি সবগুলো অফ রাখা হয়। ঠিক আছে, বাদ বাকি সবগুলো কিন্তু অফ রাখা, এই জন্য এইগুলো দরকার, আর এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে। তার প্রথমে এই তিনটা একসাথে পড়বেন, 36 37 38, এই তিনটা একসাথে পড়বেন। চলাফেরা করে সমাবেশে যাবেন, সংগঠন করবেন। ঠিক আছে, এই তিনটা একসাথে পড়বেন। তারপর 39 আসলে তিনটা আছে এখানে, যে চিন্তা এবং বিবেক একসাথে পড়বেন, বাক স্বাধীনতা একসাথে পড়বেন, মানে এটা একটা, আর একটা হলো সংবাদপত্রের স্বাধীনতা। তিনটাতে তিনটা, 39-এর 1 2 3 তিনটা আছে। চিন্তা বিবেক, বাক স্বাধীনতা আর সংবাদপত্রের স্বাধীনতা, তিনটা তাহলে একসাথে 39 আমাদের হয়ে গেল। তারপর পেশার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা 41 বলা আছে। আর ধর্মনিরপেক্ষতা কিন্তু বলা আছে কোথায়? 12-তে। ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা একসাথে থাকতে হবে, এই কথাটা, সেটা হচ্ছে 12-তে। আর ধর্ম পালনের অধিকার যদি বলতে পারেন, ধর্মীয় স্বাধীনতা না বলে যদি এখানে ধর্ম পালনের অধিকার বলা হতো বা ধর্মীয় স্বাধীনতা সিঙ্গেল বলা থাকে, সেটা কিন্তু 41। এবং 41 অনুচ্ছেদটা এটা কিন্তু ওই জরুরি অবস্থা যখন একটু শিথিল অবস্থায় থাকে তখন কিন্তু এটা রহিত থাকে না, এটা শুধু এক্সক্লুড করা থাকে। বাদ বাকি 36 থেকে 42 পর্যন্ত সব কিন্তু রহিত করা থাকে, যে এগুলো আপনি প্র্যাকটিস করতে পারবেন না জরুরি অবস্থার সময়। সম্পত্তি অধিকার 42। আর 44-এ বলা আছে মৌলিক অধিকার বলবৎকরণ, অর্থাৎ আপনার যদি এই মৌলিক অধিকারগুলো ক্ষুণ্ণ হয়, উপরে যেগুলো আলোচনা করা হলো, এগুলোর জন্য আপনি রিট করতে পারবেন। মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে এই রিট করার অধিকারটা দেওয়া হয়েছে আপনাকে 44 নম্বরে, 44 নম্বর অনুচ্ছেদে। তবে রিট আপনি করতে পারবেন, এই প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে হচ্ছে 102 নম্বর যে অনুচ্ছেদ আছে, হাইকোর্টের যে ক্ষমতা দেওয়া আছে, ওখানে যেতে পারবেন। তাহলে এখানে কিন্তু একটা কনফিউশন, যে আপনি কোন অনুচ্ছেদের ক্ষমতা বলে রিট করতে পারবেন। আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে কোথায়, এটা কি বুঝবেন? ক্ষমতা দেওয়া হয়েছে 44-এ, কিন্তু এই কাজটা আপনি প্রসিড করবেন হচ্ছে 102-এ গিয়ে। ঠিক আছে, 102-এ গিয়ে হাইকোর্ট বিভাগের ক্ষমতা আছে, সেটাতে কিন্তু এটা বলা আছে। তাহলে এটা যেন কনফিউশন তৈরি না হয় পরীক্ষার হলে। চতুর্থ ভাগে আসেন নির্বাহী বিভাগ। এই নির্বাহী বিভাগের এটা আগের গুলো মনে হয় বলেনি, মৌলি গেল এটা। 48 হচ্ছে রাষ্ট্রপতির দায়িত্ব এবং যোগ্যতা নিয়ে আলোচনা করা হয়েছে। রাষ্ট্রপতি এখানে কিন্তু আমি আলাদা করে আর কোথাও বলে দিইনি যে আসলে কার বয়স কত, কোনটার জন্য কত। এখানে এই মেইন আলোচনার মাধ্যমে বয়সগুলো চলে আসছে, আমি আলাদা করে টাইম লাইন করি নাই। তাহলে ন্যূনতম হচ্ছে 35 বছর বয়স হইতে হবে। 2 নম্বরে এখন বলা আছে তার কিছু দায়িত্ব আছে, সে শুধু দুইটা কাজ করে, একটা হলো প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতিকে নিজ নিয়োগ দিবে, আর বাদ বাকি সবকিছু সে প্রধানমন্ত্রী পরামর্শ করবে। হুম, এই দুইটা সে নিজে নিয়োগ দিবে, এটা বলা আছে, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি। রাষ্ট্রপতির মেয়াদ হচ্ছে 5 বছর এবং 2 মেয়াদে সে থাকতে পারবে, তার মানে টোটাল 10 বছর থাকতে পারবে। এই রাষ্ট্রপতির দায় মুক্তি কি? আহ আচ্ছা, এটা কিন্তু 48-এর ইম্পর্টেন্ট, যে আদালতে কোনো জবাবদিহিতা লাগে না, রাষ্ট্রপতির অভিশংসন করা যায় 52 অনুসারে। তো এটা দেখেন এই বিষয়গুলো আছে এখানে, তবে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 55 নম্বর এবং 56 নম্বর খুব ইম্পর্টেন্ট। 55 নম্বরে মন্ত্রিসভার কথা বলা আছে, ক্যাবিনেট। হ্যাঁ, ইংলিশেও থাকতে পারে ক্যাবিনেটের কথা। ক্যাবিনেট কি বলা আছে এখানে? মন্ত্রিসভার এই 55 নম্বরে কিন্তু বলা আছে যে রাষ্ট্রের যত ক্ষমতা, এগুলো কিন্তু রাষ্ট্রপতির নাম করে গ্রহণ করা হবে, কিন্তু প্রয়োগ করবে কিন্তু প্রধানমন্ত্রী। ওই ওই যার কারণে কিন্তু এখানে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি হচ্ছে পুতুল হিসেবে কাজ করে। তো তার নামে সবকিছু গ্রহণ করা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল প্র্যাকটিস মানে করছে কে? সেটা হলো প্রধানমন্ত্রী করছে। আর মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকে। এই মন্ত্রিসভার দায়বদ্ধতার জায়গা হচ্ছে জাতীয় সংসদ। আর মন্ত্রীগণের মধ্যে এখানে বলা আছে, দেখেন এখানে একটা কথা বলা আছে 56 নম্বর, এর মধ্যে আবার 56(2) বলা আছে, এটা ইম্পর্টেন্ট কিন্তু, সাবসেকশন বলা আছে।
56(2)-এ যেটা এই 2 অনুসারে প্রধানমন্ত্রী নিয়োগ দিবেন হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি দুইটা কাজ করে, প্রধানমন্ত্রী নিয়োগ, এটা হচ্ছে 56(2) অনুসারে, আর প্রধান বিচারপতি 93 অনুসারে দিবে। তাহলে দেখেন 93 না, 96 এটা না, 96 না, 95 বলা আছে, সরি, 95। তাহলে দেখেন এখানে তো 56(2) আর ওইদিকে 95 কি, এই দুইটা মানে কাজ হচ্ছে করছে রাষ্ট্রপতি নিয়েছে কারো কোনো, আর প্রধানমন্ত্রী তার পছন্দের মতো অন্যান্য মন্ত্রী নিতে পারবেন, নিয়ে তার মন্ত্রিসভা সাজাবে, অন্যান্য মন্ত্রী যারা উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী যা লাগে বা টেকনোক্র্যাট, হ্যাঁ, এটা নিতে পারবে। 59-এ বলা আছে স্থানীয় শাসন নিয়ে সর্বাধিনায়কতা বলা, মানে সর্বাধিনায়কতার কথা বলা আছে 61-তে, রাষ্ট্রপতি সবকিছু সর্বাধিনায়ক এটা। 63-তে আসলে যুদ্ধ করা যাবে না সংসদের অনুমতি ছাড়া, ঠিক আছে, 63 যুদ্ধের কথা বলা আছে। 64 খুব ইম্পর্টেন্ট, যে অ্যাটর্নি জেনারেল কত নম্বর অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, তার যোগ্যতা কি? মোটামুটি তার সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার মতো যোগ্যতা আছে এমন ব্যক্তিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ করা যাবে, এটাই হচ্ছে যোগ্যতা। আরো অন্যান্য বিষয় আছে, সেগুলো হচ্ছে রাষ্ট্রপতি নিজে ঠিক করবে। যেহেতু রাষ্ট্রপতি যিনি নিজের রাষ্ট্রপতি কিন্তু এটাও কিন্তু নিয়োগ দেয়, তবে এই নিয়োগের ক্ষেত্রে কিন্তু অবশ্যই স্বাধীনভাবে নিয়োগ দেয় না, দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর সাথে কিন্তু পরামর্শ করে নিয়োগ দেয়। শুধু স্বাধীনভাবে নিতে পারে কি প্রধানমন্ত্রী আর হচ্ছে ওই প্রধান বিচারপতিকে, আর বাদ বাকি যত নিয়োগ দেয় রাষ্ট্রপতি সবগুলো প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে আসলে নিয়োগ দেয়। তার মানে এটা কিন্তু নিয়োগ দেয় কে? রাষ্ট্রপতি। এটা আমি লিখি নাই, কিন্তু এটা কে নিয়োগ দেয়? রাষ্ট্রপতি। খেয়াল রাখবেন, অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ দেয়? রাষ্ট্রপতি নিয়োগ দেয়। কার পরামর্শ নিয়োগ দেয়? ডেফিনেটলি প্রধানমন্ত্রীর পরামর্শে। তারপর আইনসভা। আইনসভা হচ্ছে এখানে সংসদের কথা বলা হচ্ছে। 65 নম্বর অনুসারে আইনসভা প্রতিষ্ঠিত হয়, ইম্পর্টেন্ট। বাংলাদেশের এক কক্ষ বিশিষ্ট আসন সংখ্যা হচ্ছে 350টা, সংরক্ষিত 50টা, এটা ছবির মধ্যে চলে গেছে। আইন প্রণয়ন করা তার ক্ষমতা। আর সংসদ সদস্য হওয়ার যোগ্যতা, আপনি যে এমপি হবেন, মেম্বার অফ পার্লামেন্ট, সেটা বলা আছে 66-তে। যোগ্যতার মেইনলি জায়গা হচ্ছে এই জায়গাটাতে। এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, সব পয়েন্ট তো আসলে লেখা যাবে না, বোঝার মতো করে পয়েন্ট আমি লিখেছি। সংসদ সদস্য হওয়ার যোগ্যতা হচ্ছে মিনিমাম আপনাকে 25 বছর হইতে হবে, অর্থাৎ যত মন্ত্রী আপনি হইতে চান না কেন, প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রী বলেন, উপমন্ত্রী বলেন, প্রতিমন্ত্রী বলেন, সমস্ত মন্ত্রী হওয়ার কিন্তু যে বয়সটা, কিছুক্ষণ আগে বয়সের কথা বললাম, সবই কিন্তু মিনিমাম 25 বছর আপনাকে হইতে হবে। আপনাকে বাংলাদেশের নাগরিক তো ডেফিনেটলি না হলে হবে না, আবার ভোটারও হইতে হবে। ভোটারের কথা কিন্তু শেষের দিকে বলা আছে ওই যে নির্বাচন কমিশনের জায়গাটাতে। তো ভোটার না হলে তো আপনি তো কিভাবে সংসদ সদস্য হইতে হবে, এটা কিন্তু মেইন ক্রাইটেরিয়ার মধ্যে করতে হবে। আবার বলছি সুস্থ মানুষ হইতে হবে, পাগল হওয়া যাবে না আর কি, এটা। আর একটা হচ্ছে ফৌজদারি যদি মামলা যদি হয়, এই মামলায় যদি আপনার 2 বছর সাজা হয়, কারাদণ্ড হয়, এই 2 বছর সাজা শেষ করার পরে আপনার আরো 5 বছর আপনাকে মানে কারার বাইরে থাকতে হবে, তারপরে আপনি এলিজিবল হবেন সংসদ সদস্য বা নির্বাচনে দাঁড়ানোর, ঠিক আছে। এই 2 বছর কারাদণ্ড হলে তার 5 বছর পরে যোগ্য হবে, কোনো কারণে যদি হয়। এটা এক্সেপশন কেস যেটা আছে আর কি। বাদ বাকিগুলো ওগুলো এমনি বুঝবেন মোটামুটি। সংসদের আসন শূন্য হওয়া, আসন শূন্য হওয়ার কথা বলা হচ্ছে 67-তে। 3টা কারণে আসন শূন্য হতে পারে। যদি আপনি ব্যক্তি হিসেবে আপনি মেম্বার ইলেক্টেড হইলেন, মানে মন্ত্রী হইলেন, আপনি যদি শপথ না নেন 90 দিনের মধ্যে, এটা সবটার ক্ষেত্রে 90 দিন। আবার যদি 90 দিন যদি একটানা সংসদে আপনি নাই আসেন, কোনো অনুমতি নেন নাই বা কিছু নেন নাই, না জানায় যদি 90 দিন না আসেন, আর সংসদ ভেঙে গেলে ডেফিনেটলি সংসদই থাকলো না, আসন শূন্য হয়েই যাবে এমনিতে। আসন শূন্য আরো একটা ভাবে হইতে পারে, এই 3টার বাইরেও আসন শূন্য হইতে পারে, যখন আপনি নিজ দলের বিপক্ষে ভোট দিবেন, অর্থাৎ ফ্লোর ক্রসিং করবেন। আপনি যখন ফ্লোর ক্রসিং বলা আছে 70-এ, ঠিক আছে, নিজ দলের বিপক্ষে ভোট দিলেও কিন্তু আসন শূন্য হইতে পারে, সেটাকে বলা হয়, সে ঘটনাকে বলা হয় ফ্লোর ক্রসিং। 72-এ বলা আছে সংসদের অধিবেশন। অধিবেশনটা কে ডাকবে, কে স্থগিত করবে? রাষ্ট্রপতি ডেফিনেটলি। নির্বাচনের পরে যখন একটা নির্বাচন হবে, সামনে যখন একটা নির্বাচন হবে, নির্বাচনের পরে ইমিডিয়েট 30 দিনের মধ্যে সংসদের অধিবেশন দিতে হবে, আর 2 অধিবেশনের মধ্যে আপনি 60 দিন গ্যাপ রাখতে পারবেন। রাষ্ট্রপতি সর্বোচ্চ 60 দিন গ্যাপ রাখতে পারবেন। তার মানে আমার গ্যাপ হলো সর্বোচ্চ 60 দিন, কিন্তু যেহেতু নির্বাচনটা হইলো খুব দ্রুত একটা অধিবেশন যাওয়া দরকার, এই জন্য 60 দিন না দিয়ে এটার ক্ষেত্রে 30 দিন দেওয়া হয়েছে। বাস, এটা এইভাবে মনে রাখলে চলবে। 74 নম্বরে স্পিকার এবং ডেপুটি স্পিকার নিয়ে কথা বলা হয়েছে। 75 নম্বরে বলা আছে রুলস অফ প্রসিডিউর নিয়ে কথা বলা হয়েছে, কার্যপ্রণালী এবং কোরাম দুইটা নিয়ে, একটা কার্যপ্রণালী একটা কোরাম। তো কার্যপ্রণালীর মধ্যে এই জায়গা থেকে একটা প্রশ্ন আসছিল, আমরা দেখেছি যে কাস্টিং ভোট দেয় হলো স্পিকার, এই জিনিসটা এখানে চলে আসছে মিডলে। কাস্টিং ভোট দিবে কে? স্পিকার। কাস্টিং ভোট হচ্ছে নির্ণায়ক ভোট, যখন দেখা যাচ্ছে হা ভোট না ভোট 50-50 হয়ে গেছে একদম, এখানেও অর্ধেক ওখানে অর্ধেক পড়ে গেছে, তখন কি হবে? কোনো একটা বিষয় নির্ণায়ক ভোট হিসেবে স্পিকার যেদিকে ভোট দিবে সেটাই হচ্ছে কাস্টিং ভোট বলা হচ্ছে। আর কোরাম হচ্ছে সংসদের কোরাম নিশ্চিত হয় হচ্ছে মিনিমাম 60 জন লাগে,
সেটা কোরাম। এই বানানটা একটু দেখে নিন, কোরামের বানান। স্পেলিং টেস্টে কিন্তু আবার আসতে পারে ইংলিশে। স্থায়ী কমিটি আছে হলো সংসদে তিনটা ধরনের স্থায়ী কমিটি আছে। কি কি ধরনের আছে এগুলো আপাতত দরকার নেই, তিনটা ধরনটা জেনে রাখেন এটা। ন্যায়পাল সুইডেনের প্রথম, ন্যায়পাল বাংলাদেশের আইনে থাকলেও মানে সংবিধানে থাকলেও ৭৭ নম্বর অনুচ্ছেদে আছে, কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত এক্সাক্ট কোনো ন্যায়পাল কোনো নিয়োগ দেওয়া হয় নাই। সুইডেনের প্রথম ন্যায়পাল প্রতিষ্ঠিত হয়েছিল যখন IMF বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে ন্যায়পাল নিয়োগের কথা বলা হয়েছিল, তারা তখন এই যে কর ন্যায়পাল হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু এটা এক্সাক্ট ন্যায়পাল না কিন্তু। তো পুরো বাংলাদেশের বা পুরো সংবিধান প্রেজেন্ট করবে বা পুরো। এবার আসেন যে এই পর্যন্ত গেল, তারপরে আসেন হচ্ছে আচ্ছা, আপনারা আছেন, শুনতে পাচ্ছেন আমাকে? নেটওয়ার্ক ইস্যু করে আসলে ঢাকাতেও, এই জায়গাগুলোতে আসলে ওয়াইফাই খুব খারাপ অবস্থা। এই আছে নাই, এই আছে নাই। আমাকে ডিরেক্ট কল দিয়ে তাহলে বা মেসেজ দিয়ে যদি সমস্যা হয়। আমার কাছে একটা ফোন আছে যেটা আমি আলাদা করে প্লে করছি স্টুডেন্ট হিসেবে। মাঝে মাঝে সেটার স্ক্রিন আউট হয়ে যায়, তখন একটু বোঝার চেষ্টা করি যে হয়তো কোনো সমস্যা হয়েছে। ওকে, তারপরে যাই। তাহলে আইন প্রণয়ন পদ্ধতি ৮০-তে বলা আছে ৮১, দুইটা একসাথে পড়বেন, হ্যাঁ একদম একসাথে পড়ে ফেলবেন, কারণ দুইটা কিন্তু একই ধরনের কাজ। আইন হচ্ছে নরমাল অন্যান্য আইন যে আছে, আর অর্থ আইন বাদ দিয়ে অন্যান্য আইন যেটা সেটা হচ্ছে আইন প্রণয়ন ধরে নেন এখানে। আর অর্থ বিলের জন্য আলাদা করে বলা আছে অর্থ আইন প্রণয়নের জন্য, তার মানে ৮০-৮১ পাশাপাশি। আর এবং দুইটার ক্ষেত্রে কি রাষ্ট্রপতির অনুমতি লাগে। এখন অনুমতি দিতে গেলে রাষ্ট্রপতি কতদিন সময় নিতে পারবে? নরমাল অর্থ বিল বাদ দিয়ে সবগুলোর ক্ষেত্রে মোটামুটি ১৫ দিন সে সময় নিতে পারবে। ১৫ দিনের মধ্যে যদি অনুমতি না দেয় তাহলে বুঝে নিতে হবে অনুমতি দিছে, ওটা অটোমেটিক কার্যকর। ঠিক আছে, তাহলে রাষ্ট্রপতি সম্মতি দিবে ১৫ দিনের মধ্যে। অর্থ বিলের মাধ্যমে কর আরোপ করা হয়, রাষ্ট্রপতি এই অর্থ বিলের সম্মতি দিবেন আবার ৭ দিনের মধ্যে, এখানে বেশি সময় নিতে পারবেন না। ওকে। সংযুক্ত তহবিল এবং প্রজাতন্ত্রের সরকারি হিসাব এখানে ৮৪-তে বলা আছে, ইম্পর্টেন্ট। বার্ষিক আর্থিক বিবৃতি এটা বলা আছে এটাই বাজেট, মানে বাজেট সম্পর্কে বলা হচ্ছে সংবিধানে ৮৭ নম্বর অনুচ্ছেদে, যেটাকে কি নামে অভিহিত করা হয়? বার্ষিক আর্থিক বিবৃতি। গতদিনও এটা নিয়ে আলোচনা করেছি আমি। ৯৩ অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা, এই যে বর্তমানে যে সংসদ নাই এই সময়টাতে সবকিছু কি হচ্ছে? অর্ডিন্যান্স জারি করা হচ্ছে বা অধ্যাদেশ জারি করা হচ্ছে। অর্ডিন্যান্স, হ্যাঁ। তাহলে অর্ডিন্যান্স জারি করে কখন? কে জারি করে? রাষ্ট্রপতি। ডেফিনেটলি রাষ্ট্রপতির নাম অনুসারেই সবকিছু জারি হবে। বা অধিবেশন যদি না থাকে, সংসদ ভেঙে যাওয়া, এখন সংসদ নাই, ভেঙে গেছে এটা। আর যদি দেখা যায় সংসদ মানে আছে, সংসদ আছে কিন্তু অধিবেশন চলমান নাই, মানে মাঝখানে বিরতি চলছে, ওই সময়টাতে একটা কিছু করা দরকার, তখনও কি করতে পারে? অর্ডিন্যান্স জারি করতে। ৯০ বলা আছে অর্ডিন্যান্স জারির ক্ষমতা, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা ৯৪ বলা আছে। ৯৫ বিচারক নিয়োগ, এই প্রধান বিচারপতি নিয়োগ দেয় হচ্ছে রাষ্ট্রপতি, এটা ইম্পর্টেন্ট। কত ধারা অনুসারে দেয়? রাষ্ট্র এই বিচারক যে নিয়োগ দিবে প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতি যাকে নিয়োগ দেওয়া হোক না কেন, তার মিনিমাম বিচারের কাজে ১০ বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে। বা সুপ্রিম কোর্টেও যদি কাজ করে করতে পারে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টে ১০ বছর করেছে বা সুপ্রিম কোর্টে করে নাই, অন্য কোথাও বিচারের কাছে যে যুক্ত ছিল, ১০ বছর মিনিমাম। বিচারকদের পদের মেয়াদ ৬৭ বছর। আর ১০২ এর কথা যে ৪৪ অনুসারে আপনি রিট করতে পারবেন, কিন্তু ধারা অনুসারে যাবেন, মানে আইন ২ অনুচ্ছেদ অনুসারে। তাহলে ৪৪-এর অনুচ্ছেদ বলে আপনি রিট ক্ষমতা দেওয়া আছে ৪৪, কিন্তু পরবর্তীতে প্রসিড করার ক্ষমতা আছে ২ হলো, মানে হাইকোর্টকে দেওয়া আছে। আচ্ছা, দেন আসেন কোর্ট অফ রেকর্ড। আসছিল কোর্ট অফ রেকর্ড
কোর্ট অফ রেকর্ড কাকে বলা হচ্ছে? কোর্ট অফ রেকর্ড হিসেবে সুপ্রিম কোর্টকে আসলে মূলত কোর্ট অফ রেকর্ড বলা হয়, ইম্পর্টেন্ট। সুপ্রিম কোর্ট এক কথায় বলা আছে। প্রশাসনিক ট্রাইব্যুনাল 117-তে বলা আছে, মানে পরের দিকে তো আসলে ফিল্টার করে না গুরুত্বপূর্ণ গুলো। প্রশাসনিক ট্রাইব্যুনাল 117 নম্বর খুব ইম্পর্টেন্ট। সপ্তম ভাগে আছে হলো এখানে নির্বাচনের কথা। তো নির্বাচন যেহেতু প্রাসঙ্গিক সামনে, এই অনুচ্ছেদ দেওয়া হয়েছে, হ্যাঁ, প্রাসঙ্গিক 118-তে প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার থাকতে পারবেন। টোটাল এখানে 5 জন। তাদের মেয়াদ কত বছর? যেদিন জয়েন করবে তখন থেকে 5 বছর তাদের মেয়াদ থাকবে। 119-এ নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে কথা বলা আছে। 121-এ ভোটার তালিকার কথা বলা আছে। প্রত্যেক এলাকার জন্য একটা ভোটার তালিকা থাকবে। ভোটার হওয়ার যোগ্যতা, যেটা আমরা সংসদ সদস্য হওয়ার যোগ্যতা পড়লাম, ওর যোগ্যতার মধ্যেই মোটামুটি আছে। তো বয়সটা তো ভোটার আমরা জানি 18 বছর হইতে পারে। আবার আমরা জানি সদস্য হইতে গেলে তাকে ভোটার হইতে হবে, মানে ভোটার হয়ে তারপর সংসদ সদস্য হিসেবে অ্যাপ্লাই করা যাবে। ভোটার না হলে তো হবে না। নির্বাচন 123-এ বলা আছে, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এবারের জন্য, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে বলেছি কথা বলা আছে, হ্যাঁ, রাহু কয়েকটা কথা বলা আছে। তারপর নির্দিষ্ট জেনারেল শেষ হয়ে যাচ্ছে, শেষ হয় নাই, হঠাৎ করে ভেঙে গেছে, তখন একটা আছে, আর কথা বলা আছে, মানে কোনো সংসদ সদস্য পরে কত দিনের মধ্যে বলা আছে। তো এর মধ্যে যদি মনে রাখেন সেটা ঠিক আছে। সিচুয়েশনের কথা বলি, হঠাৎ করে সংসদ এখন ভেঙে গেছে, এই যে সংসদ ধরেন ভেঙে গেছে, নাই এখন, তার মানে কি ভেঙে যাওয়ার 90 দিনের মারা গেল, এটা কি ঘটনা? আমি বলছি আনইউজুয়াল ঘটনা যা যা ঘটবে ওই ঘটনার দিন থেকে পরবর্তী 90 দিনের মধ্যে সেটা করতে হবে, পরে 90, কারণ আনইউজুয়াল ঘটনা এখন ঘটছে, সংসদ সদস্যটা এখন মারা গেল, তার আসনে নির্বাচন দিতে হবে পরবর্তী 90 দিনের মধ্যে। কিন্তু যখন ইউজুয়াল ঘটনা থাকবে, ইউজুয়াল যে নরমালি মেয়াদ শেষ হইলো, ধরেন আজ থেকে ক্ষমতা গ্রহণ করলো, পরবর্তী 5 বছর পর ক্ষমতা শেষ হয়ে যাবে, ধরেন আজকে আজকে ধরেন 5 বছর কোন একটা সংসদের মেয়াদ শেষ হওয়ার কথা আজকে, আপনি জানছেন যে আমার অমুক তারিখে 15 জুনে আমার হচ্ছে সংসদের মেয়াদ শেষ হয়ে যাবে, আপনি এটা জানেন, আনইউজুয়াল না, এটা ইউজুয়াল ঘটনা, জানেন। তো যখন এটা জানবেন তাহলে এই 15 জুনে আসার 90 দিন, পূর্বের 90 দিনের মধ্যে আপনি নির্বাচনটা করতে পারবেন, অর্থাৎ পূর্বের 3 মাস, 3 মাসের যে কোনো সময় আপনি নির্বাচনটা করতে পারবেন ইউজুয়াল সময়, অর্থাৎ 90 দিনের মধ্যে, সেটা আগের 90 দিন হোক আর পরের 90 দিন হোক। যদি ইউজুয়াল সিচুয়েশন হয় তার আগের 90 দিন, যেটা আপনি জানছেন, আর যদি আনইউজুয়াল সিচুয়েশন হয় যে হঠাৎ করে কোনো একটা ঘটনা ঘটে গেছে, তার মানে যেদিন ঘটনাটা ঘটবে ওখান থেকে 90 দিন। তো দুইটার কেসের ক্ষেত্রেই হচ্ছে 90 দিন, এই জন্য 90 দিনটা একটা কথায় আমি রেখে দিয়েছি, হাজার কথা বলার দরকার নেই এখানে। মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক অষ্টম ভাগে বলা আছে, ভিতর থেকে আর কিছুই পড়ার দরকার নেই, অষ্টম ভাগে এটা নিয়ে আলোচনা করা হয়েছে, এতটুকু জানলেই চলবে। নবম ভাগটা ইম্পর্টেন্ট, যারা পরীক্ষা দিবেন ডেফিনেটলি আমাদের জন্য, সবার জন্য ইম্পর্টেন্ট। কর্ম কমিশন নিয়ে আলোচনা করা হয়েছে, 137-এ পিএসসির কথা বলা আছে। তো এখানে অনেকবার এটা প্রশ্ন এসেছে প্রসঙ্গক্রমে, পরের দুইটা এখন ইম্পর্টেন্ট। 39-এ পদের মেয়াদের কথা বলা আছে, 5 বছর অথবা 65 বছর পর্যন্ত তারা থাকতে পারবে, যেটা আগে ঘটে। জয়েন করেছেন, আপনার 5 বছর মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি বাদ, বয়স যদি 65 না হয় তার আগেও আপনি বাদ। আপনি জয়েন করেছেন, 2 বছর পরে আপনার বয়স 65 হয়ে গেল, 2 বছর চাকরি শেষ করে আপনাকে এখান থেকে বিদায় নিতে হবে। কমিশনের দায়িত্ব নিয়ে বলা আছে 140-এ, যদি কমিশনের দায়িত্ব আরো আছে, ক্যাডার সুপারিশ, এটা বোঝার জন্য আসলে, বোঝানোর জন্য আমি বলছি যে আপনার ক্যাডার হিসেবে সুপারিশ করা হবে, সেটা মূলত কমিশনের দায়িত্বের মধ্যেই পড়ে, সেই দায়িত্বটা 140-এ বলা আছে। নবম ক, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আমি কিছুক্ষণ আগে বললাম, নবম ক ভাগ, জরুরি বিধানাবলীর কথা বলা আছে। যেহেতু জরুরি বিধানাবলী, এটা কিন্তু 141-এ 3টা জায়গায় আলোচনা করছে, 141-এর ক, 141-এর খ, 141-এর গ, 3টা কথা বলা আছে। প্রথম অবস্থা জরুরি অবস্থা জারির বিধানাবলী নিয়ে কথা বলা আছে, যে কে জারি করতে পারবে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি। কত দিনের জন্য করতে পারবে? সর্বোচ্চ 120 দিন করতে পারবে, 120 দিনের বেশি যাওয়া যাবে না। প্রথম অবস্থায় কিছুটা শিথিল থাকে, মাঝখানে শিথিল, পরে আরো বেশি কড়াকড়ি করা হলো। তাহলে শিথিলের ক্ষেত্রে কিছু অনুচ্ছেদ স্থগিত করবে, এই যে 36 থেকে শুরু করে আমি 42 বলছি, তখনই আলোচনা করলাম, মাঝখানে 41 কিন্তু বাদ, 41কে মানে ধর্মীয় স্বাধীনতা আছে, এটা এক্সক্লুড করা হয়েছে। আর পরে গিয়ে যখন চূড়ান্ত পর্যায়ে গেল, তখন মৌলিক অধিকার সবগুলো কিন্তু স্থগিত করে দেওয়া হলো। তাহলে মৌলিক অধিকার সবগুলো স্থগিত করা, এই যে সবই 141, এর মধ্যে ক খ গ হিসেবে কিন্তু আপনাকে মনে রাখতে হবে, তিনটেই খুব ইম্পর্টেন্ট।
এবার আসেন তার মানে এখানে কিন্তু 10 গেল, নবম গেল, এবার দশম। দশম ভাগে শুধু এটা মনে রাখবেন যে দশম ভাগে বলা হয়েছে সংবিধান সংশোধনের কথা। সবির মধ্যে এটা স, আর বিতে হলো বিবিধ। ঠিক আছে, এটা তখনও বলেছি। তাহলে সংশোধনের জন্য লাগবে কি, সংসদ যারা আছে সংসদ সদস্য তার 2/3 ভোট প্রয়োজন। এই বিবিধের মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট আছে, যেরকম ভাবে যে শপথ নেওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট না। এখানে আপনি যদি বলেন যে এটা 1% ইম্পর্টেন্ট হিসেবে আমি ধরবো এই জায়গাগুলোতে, হ্যাঁ, বিবিধের মধ্যে যে এর মধ্যে অনেকগুলোই আছে, তার মানে যা দিয়েছি আমি 1-2%, সরি মানে 1 স্টার ইম্পর্টেন্ট হিসেবে আমি ধরবো এটা। 43, 44, সরি 45 এর ক আন্তর্জাতিক চুক্তির কথা বলা আছে। আর বাংলাদেশ এই নাম ব্যবহার করে সরকার নিজে আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে, অথবা আপনি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন, এটা 146-এ বলা আছে। পদের শপথ যে নেওয়া হয় 148-এ, ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী, যেটা কিছুক্ষণ আগে আমরা দেখলাম যেটা তফসিলের মধ্যে আছে। তফসিলে আছে হলো, আমরা দেখলাম এটা চতুর্থ তফসিলে আহ, বলা আছে। আর এখানে যদি আমরা অনুচ্ছেদ ধরি তাহলে 150। আর সর্বশেষ অনুচ্ছেদ আমরা জানি 153। 53 অনুচ্ছেদের মাধ্যমে সংবিধানটাকে প্রবর্তন করা হলো। প্রবর্তন করা মানে ওই কার্যকর হওয়া। তাহলে 1972 সালে 16 ডিসেম্বর থেকে কার্যকর হলো। আর যদি কোনো কনফিউশন দেখা যায় বাংলা ইংরেজি দুটো পাঠের মধ্যে, তাহলে বাংলা পাঠই এখানে প্রাধান্য পাবে। এটা কিন্তু প্রাধান্যের কথা কিন্তু, বাংলা পাঠের প্রাধান্যের কথা কিন্তু 153-তে বলা আছে। তাহলে এই টোটাল কিন্তু 153টা অনুচ্ছেদ কিন্তু এখানে কমপ্লিট। এবার আসেন এরপরে কি থাকে, সংবিধান সংশোধনের কিছু ব্যাপার আছে, গুরুত্বপূর্ণ সংশোধনী, এখানে কি কি আলোচনা করা হয়েছে সেগুলো দেখি। দেখেন উপরের যে তিনটা আছে এটা আপনার কাছে হিসেবে থাকবে যে আপনি পড়তে পারেন নাও পড়তে পারেন, হ্যাঁ, আপনার ইচ্ছা। ঠিক আছে, পরের গুলো পড়তে হবে, আপনার ডিসক্রিপশন আছে, আপনি পড়তে পারেন নাও পড়তে পারেন। সেটা হচ্ছে, সংবিধান এখন পর্যন্ত স্থগিত হয়েছে 3 বার। সর্বশেষ যখন গণ অভ্যুত্থান হইলো, মানে আবার তখন এটা হইলো 90-এ। তারপরে আহ, সুপ্রিম কোর্ট অবৈধ এবং বাতিল করেছে, এটা একটা দেখা যেতে পারে যে এখন পর্যন্ত 4টা করেছে, পঞ্চম, সপ্তম, 13, 16। নতুন আর একটা প্রক্রিয়ার মধ্যে আছে আমরা জানি। তো এটা এখন সম্পূর্ণ যেহেতু হয় নাই, ওটা আমরা এখন অ্যাড করতে পারছি না, ওটা সাম্প্রতিক অংশের মধ্যে আমরা দেখব। জরুরি অবস্থা জারি, সেটা এখন পর্যন্ত হয়েছে 5 বার, সর্বশেষ 2007 সালে হয়েছে। রাখার জন্য এখন আসেন সংশোধনী এবং বিষয় কোনটাতে কি নিয়ে আলোচনা করা হয়েছে। Okay. দেখেন তাহলে এখানে প্রথম সংশোধনীর ক্ষেত্রে, প্রথমের ক্ষেত্রে আমি সালটা দিয়েছি ইচ্ছা করেই, কারণ যখন সংবিধান কার্যকর হলো 72-এ 16 ডিসেম্বর, পরের বছরে কিছু কাজ করার প্রয়োজন হলো, তার মানে 73 থেকে প্রথম সংশোধনী শুরু হলো। প্রথম কাজই ছিল হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার করা, তো ওইটা নিয়ে একটা সংশোধনী দরকার ছিল। দেন হচ্ছে জরুরি অবস্থা, আমরা কিছুক্ষণ আগে আমরা দেখলাম 141-এর ক খ গ, 141-এর ক খ গ সবই এই যে দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে নিয়ে আসা হয়েছে। তৃতীয়, চতুর্থ, এগুলো এই সবই আসলে শেখ মুজিবুর রহমানের সময় হয়েছে। তো তৃতীয় সময়টাতে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে, মুজিব-ইন্দিরা চুক্তি অনুমোদন হয়েছে, সীমানা পুনর্নির্ধারণ, আর ওই পুনর্নির্ধারণের মাধ্যমে কিন্তু বেরুবারি সীমান্ত যেটা, এটা কিন্তু ভারতকে দিয়ে দেওয়া হয়েছে, হস্তান্তর করা হয়েছে। চতুর্থ নম্বর খুব ইম্পর্টেন্ট, যে সংসদীয় ব্যবস্থা ছিল। প্রথমে কি ছিল, মুজিবনগর সরকার ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। তারপরে যখন আবার সংবিধান প্রণয়ন করবে ওই সময়টাতে এসে আবার কি হলো, রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী হয়ে গেল, মানে সংসদীয় সরকার চলে আসলো। তারপরে আবার বাকশালের মাধ্যমে, মানে এই চতুর্থ সংশোধনীর মাধ্যমে আবার রাষ্ট্রপতিতে চলে গেল, এবং রাষ্ট্রপতি শাসিত সরকার এবং একদলীয় শাসন। 4-এর বিপরীত হলো 12, এই যে 12 বলা আছে। ঠিক আছে, 4-এর বিপরীত হলো 12, 3, 4, 12, এভাবে মনে রাখেন। ঠিক আছে, তাহলে রাষ্ট্রপতি ছিল, আবার রাষ্ট্রপতি থেকে আবার সংসদে ফিরলো হচ্ছে 12-তে, 4-এর বিপরীত 12। তাহলে মাঝখানে দুইটা কি বলা আছে, পঞ্চমটা হচ্ছে ইনডেমনিটি অধ্যাদেশ অনুমোদন। ঠিক আছে, এটা করা হয়েছিল। তাহলে এটা দেখেন, এটা ইন্ডেমনিটি মানে কোন সময়টাতে দেওয়া হয়েছিল, 15ই আগস্টে যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটলো 1975 সাল থেকে শুরু করে 9 এপ্রিল 1979 পর্যন্ত, এই রেঞ্জটা একটু দেখে নিন, কষ্ট করে হইলো কয়েকবার দেখবেন। ঠিক আছে, 1979 সালে 9 এপ্রিল পর্যন্ত। 9 এপ্রিল এই ডেটটাতে কিন্তু বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের থাকতে পারে, সব তথ্য কিন্তু ভুল। মেইন যেটা, এটা একদম সংবিধান থেকে আমি সংশোধনী যেটা আছে, মেইন সংশোধনী দেখে কিন্তু 9 এপ্রিলটা অ্যাড করে দিয়েছি এখানে, হ্যাঁ। অনেক জায়গায় কিন্তু এই ডেটটা ভুল আছে। তারপরে দেখেন অষ্টম হলো রাষ্ট্র ধর্ম ইসলাম প্রতিষ্ঠা বলা আছে। তারপরে 13, 15 পরস্পরের বিপরীত আমরা জানি। 13-তে হলো তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসলো, 15-তে এসে আবার বাতিল করলো।
ঠিক আছে। আর সপ্তমে সর্বশেষ যেটা হলো, সর্বশেষের মাধ্যমে আমরা জানি নারীর যে 50টা আসন ছিল এটা কিন্তু 25 বছর মেয়াদটা বাড়ানো হয়েছে। মোটামুটি এই সংশোধনী থেকে এই কয়েকটা জিনিস জিস্ট পড়লেই হবে। এবার আসেন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং পদ। যদিও এটা অলরেডি এগুলো পড়ে ফেলেছেন, তো সর্বশেষ এখানে জাস্ট আলোচনা করে দেওয়া। কারণ এখানে কিছু উদাহরণ আছে, এর উদাহরণের বাইরেও যদি কোনো কিছু থাকে এবং সেটা যদি দেখেন যে সংবিধানের মধ্যে আলোচনা হয়েছে, তো ডেফিনেটলি প্রতিষ্ঠান হিসেবে এটা প্রতিষ্ঠান ভেবে নেবেন। আর যদি ওই পদ আপনি সংবিধানের মধ্যে পড়লেন এতক্ষণ, যদি ওর মধ্যে থাকে তাহলে সেটাও কিন্তু সেই হিসেবে আনসার করবেন। তো নির্বাচন কমিশন, মহাসব নিরীক্ষক, সরকারি কর্ম কমিশন, সুপ্রিম কোর্ট, এগুলো কিন্তু আমরা দেখেছি, উদাহরণগুলো এখানে আছে। তবে এখানে 1 2 3 4 এটা নাম্বারিং এর পিছনে একটু কারণ আছে, এই জন্য এটাকে আমি আলাদা করে নাম্বারিং করেছি আর পরেরগুলো আলাদা করে দিয়েছি মনে রাখার জন্য। সাংবিধানিক পদ এখানে যা আছে বক্সের মধ্যে এই জায়গাটাতে সবগুলো সাংবিধানিক পদ, কিন্তু একসাথে যেন এটাও হয়ে যায় যে কে কাকে শপথ পড়ান। এই পদগুলো যেন বিভিন্নভাবে লিখেছি, এটাও যেন আপনাদের হয়ে যায়। হ্যাঁ, এর মধ্যে যারা যারা আছেন আমি বুঝিয়ে দিই, তাহলে শপথ পড়ানোর বিষয়টা আর কষ্ট করে আপনাকে অন্য সময় মুখস্থ করতে হবে না, এখান থেকেই হয়ে যাবে। এইটা এই সিচুয়েশন মানে এটা যেটা দেওয়া আছে এই ফিগারটা তো আপনার মাথায় থাকবে, মানে আপনার চোখেও দেখবেন যে আসলে কোথায় কি আছে ছিল। রাষ্ট্রপতি, স্পিকার দেখেন, এরা এইদিকে যদি আমরা মুখোমুখি চিহ্ন দিই, তো এইদিকে এটা এইদিকে, তার মানে রাষ্ট্রপতি স্পিকারকে পড়ায়, আবার স্পিকারকে রাষ্ট্রপতি, স্পিকার আবার রাষ্ট্রপতিকে পড়ায়। ব্যাস, দুইজনের মধ্যে কিন্তু হয়ে গেল। রাষ্ট্রপতি কাকে শপথ করাবে, মানে স্পিকারকে কে শপথ করাবে, রাষ্ট্রপতি, রাষ্ট্রপতিকে কে শপথ করাবে, স্পিকার। দুইজনের মধ্যে কোলাবোরেশন গেল। পরেরটাতে আসে, পরেরটা হচ্ছে রাষ্ট্রপতি থেকে তীর নিচে দেন, স্পিকার থেকে তীর নিচে দেন। তো স্পিকার তাহলে রাষ্ট্রপতিকে পড়াইলো, আর বাদ বাকি যারা স্পিকার যাদের নিয়ে সংসার করে তাদেরকে পড়াবে, মানে সংসদ সদস্য যারা আছে, মেম্বার অফ পার্লামেন্ট যারা আছে, যাদের নিয়ে হচ্ছে জাতীয় সংসদ চলে, ডেফিনেটলি তাদেরকে পড়াবে। এবার আসেন, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। তার মানে এখানে স্পিকার, তার রাষ্ট্রপতিকে শুধু স্পিকারকে পড়ায় এমন না, কিন্তু স্পিকার ডেপুটি স্পিকারও কিন্তু পড়াবে। যেহেতু এখানে আবার ডেপুটি স্পিকার দিলে ডেপুটি স্পিকার তো আবার সংসদ সদস্যকে পড়াবে না, এটা যে বুঝে নিই। হ্যাঁ, যে স্পিকারকে পড়াচ্ছে মানে কি ডেপুটি স্পিকারকেও কি শপথ পড়াবে, ডেফিনেটলি রাষ্ট্রপতি পড়াবে। দুইটা সিনোনিম হিসেবে ধরে নেবেন এটা। রাষ্ট্রপতির ক্ষেত্রে আসেন, যে এখানে কিন্তু আর প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সব মন্ত্রী একবারে আলাদা করে লেখার দরকার নেই। রাষ্ট্রপতি একটা বলা আছে যে প্রধানমন্ত্রী সহ সব মন্ত্রীকেই পড়াবে সব, যেহেতু প্রধানমন্ত্রী নিজে নিয়োগ দিচ্ছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নিজে নিয়োগ দিচ্ছে, সে নিজেই পড়ায় দেয়। এটা একটাকে পড়াবে। মানে রাষ্ট্রপতি যাকে, মানে ওটা আমি বললাম যে রাষ্ট্রপতি নিজে নিয়োগ দিচ্ছে দুইজন মানুষকে, একটা প্রধানমন্ত্রীকে আর একটা প্রধান বিচারপতিকে, তা দুইজন মানুষকে যেহেতু নিয়োগ দিচ্ছে নিজেই শপথ পড়াবে, এটা একটা মনে রাখবেন এইভাবে। তাহলে প্রধানমন্ত্রী সহ আরো মন্ত্রীদের যারা আছে তাদেরকে পড়াই দিচ্ছে। প্রধান বিচারপতি কে নিয়োগ দিচ্ছেন নিজে হাতে, তাকেও পড়াই দিচ্ছে, তার মানে দুইটাকে পড়াইলো। এই পর্যন্ত শেষ। এখন দেখেন, প্রধান বিচারপতি দিয়ে এর নিচে আবার এটা আছে, তার মানে 1 2 3 4 এর মেম্বার যারা আছে, অর্থাৎ নির্বাচন কমিশনের যারা আছে, প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার, মহাসব নিরীক্ষকের যারা যারা আছেন সবাইকে, সরকারি কর্ম কমিশনের যে চেয়ারম্যান, তারপরে সদস্য যারা আছেন সবাইকে, সুপ্রিম কোর্টের যারা আইনজীবী আছেন তাদের সবাইকে, মানে আপিল বিভাগের যারা আছে সবাইকে পড়াচ্ছে। অর্থাৎ 1 2 3 4 এর মেম্বার বলতে আসলে এই এখানে যে 1 2 3 4 বলা আছে তাদের সবাইকে প্রধান বিচারপতি, রেস্ট অফ দা বাদ বাকি সবাইকে কিন্তু পড়াচ্ছেন তিনি। তার মানে এই 1 2 3 4 এর মেম্বার যারা আছেন তারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সব মন্ত্রী, প্রধান বিচারপতি, সংসদ সদস্য, স্পিকার, ডেপুটি স্পিকার সবাই সাংবিধানিক পদ। আর এই জিনিসগুলো সংবিধানের মধ্যে কেবলই আলোচনা করে আসলাম আমরা। সুতরাং সাংবিধানিক পদ বলতে আকাশ থেকে কোনো কিছু আসবে না, সংবিধানের মধ্যে যে পদগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো নিয়ে আসবে। খেয়াল করে দেখেন যে এই বক্সের বাইরে গিয়ে সিটি কর্পোরেশনের মেয়র বসে আছে, তো ডেফিনেটলি সিটি কর্পোরেশন মেয়র সাংবিধানিক পদ না। কার সোজা বসে আছে, প্রধানমন্ত্রীর সোজা, অর্থাৎ প্রধানমন্ত্রী এই সিটি কর্পোরেশনের মেয়রদের শপথ পড়ান। ব্যাস, বক্সের বাইরে, আউট অফ দ্য বক্স, শেষ। তো এই পর্যন্তই আসলে সংবিধানটা কমপ্লিট। আপনারা এটা এখন পড়েন এ পর্যন্ত। এখন আমি বাদ বাকি লেকচারটা আমি রেডি করার ট্রাই করি। হ্যাঁ, কালকে যেন সন্ধ্যার পরেই আমি বাদ বাকিটা প্রসিড করতে পারি। আমি খুবই দুঃখিত যে টাইম কনস্ট্রেইন্ট, সকাল থেকে একদম বিকেল 5টা পর্যন্ত থাকতে হয়। আলটিমেটলি আমি লেকচারটা রেডি করতে পারি, যেহেতু ফুল নিজে টাইপ করে বা বুঝে শুনে করতে এমন না, সব রেডি থাকলে টাইপ করছি, তো কম সময় লাগতো। আসলে সবকিছু তো আমাকে কনসাইজ করে আনতে হচ্ছে মূল যে পড়াশোনা থেকে, তো কনসাইজ করার জন্য আসলে কিন্তু প্রচুর সময় যায়, টাইপের চেয়ে বেশি সময় যায় হচ্ছে কনসাইজ করাতে, কোনটা রাখবো কোনটা দিব বা দিব না। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। আমি এটা আবার আপনাদের ড্রাইভে আবার এটা আপলোড করে দিব, বাদ বাকিটা করে নেবেন, কিন্তু একদম
ফ্রেশ কপিটা একদম কালকে যেহেতু শেষ করব, কালকে একদম ফ্রেশ কপি দিয়ে দেবো। পুরোটা যেন একবারে প্রিন্ট করতে পারেন। কিন্তু এইটুকু আপনারা পড়ে নিন। যেহেতু আলোচনা হয়েছে, গতদিনও আমি বিশদ আলোচনা করেছি, পড়া অর্ধেক হয়ে যাওয়ার কথা। আজকেও বিশদ আলোচনা করলাম, পড়া এখানেও হয়ে যাওয়ার কথা। বাদবাকিটা আপনারা পিডিএফ দেখেও বা ল্যাপটপ থেকে এটা আপনি এখন দেখেও আপনার বাদবাকিটা রিভিশন করে ফেলতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? গতদিনের পড়াশোনা বা এর আগের পড়াশোনাগুলো থেকে কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থাকলেও তো এটা আমি কালকে ট্রাই করব। হ্যাঁ, কে কি বলছেন? সুদীপন বলেন, তাই বলেন। এর বাইরে তো আমরা শুধু প্রিভিয়াস কোশ্চেন গুলো করবো, তাই তো? হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রে আমার ওই প্রিভিয়াস এর সাজেশনটা দেওয়া হয়েছে। প্রিভিয়াস যদি খুব বেশি না পড়তে পারেন, অন্ততপক্ষে 35 থেকে যে বাদবাকি যে প্রশ্নগুলো আছে থরলি পড়ে যাবেন। 35 থেকে এক কথায় 46, প্রকাশের মতো করে। 40। 35 থেকে 46, হ্যাঁ, হ্যাঁ। ঠিক এক আছে। কথায় প্রকাশের মতো পড়ে যাবেন। যদি খুব বেশি দিন আগে না যেতে পারেন। ওটা একটু দেখে নিন এগুলা। হ্যাঁ, কালকে সাজিদুর বলছে, হ্যাঁ, কালকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আছে, আমাদের ডেট অনুসারে আছে। এখন দেখি কালকে ডেফিনিটলি পারবো না। পরপর 2 দিন আবার নিতে হবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। একটু টাইম এদিক ওদিক হতে পারে। চেষ্টা করব যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে অবশ্য আন্তর্জাতিক বিষয়ের মধ্যে আমাদের বেশি পড়া থাকবে। আর যদি আমি সম্ভব হয় যে কালকে এমন হইলো যে কালকে সন্ধ্যার দিকে প্রসিড করলাম, তারপরে যদি আমি সময় পাই যে 2 ঘন্টার মধ্যে বাদবাকিটা রেডি করতে পারছি, তাহলে হয়তোবা কালকেও 1টার দিকে আবার আবার বসলাম। কালকে প্রেজেন্ট করতে হয়তো 1 ঘন্টা সময় লাগবে সন্ধ্যার পরে। তারপরে যদি আরো কিছু কাজ করি, কাজ করে যদি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা দিতে পারি আপনাদের, তাহলে হয়তোবা আবার 11টার দিকে একবার একটা সেশন নিলাম। যদি সম্ভব হয় আমি এটা করার ট্রাই করব। সর্বোচ্চ ট্রাই করছি। ওকে। রেকর্ডেড ভিডিও হ্যাঁ পাওয়া যাবে। রেকর্ডেড ভিডিওটা আসলে কি হয়, ওই অটোমেটিক প্রসেস হয়। প্রসেস হওয়ার পরে অটোমেটিক আপলোড হয়ে যায়। এটা নিজেকে আপলোড করতে হয় না, অটোমেটিক প্রসেস হয়। ওই প্রসেস হতে যে সময়টুকু লাগে, প্রসেসিং শেষে আপনারা এটা পেয়ে যাবেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আশিক ভাই আছেন, কোনো প্রশ্ন আছে? আশিক ভাই কিছু বলছেন? হ্যাঁ, বললাম যে না ভাই, আপাতত প্রশ্ন নাই। এখান থেকে যতটুকু বললাম বেশ আচ্ছা, আচ্ছা, ঠিক মাথায় ঢোকার মতো ভালো ছিল। ঠিক ঠিক আছে ভাই। সংবিধানটা তাহলে এইভাবে, সংবিধানটা একটু ইলাবোরেটলি পড়ে দিলাম। অনেকেই নতুন, একদম নতুন থাকবে। আলটিমেটলি এটা একটু ধরে রাখো টাফ। একবার পড়াই দিলাম, আবার আপনারা নিজেরা পড়েন যারা একদম নতুন আছেন। আর আমি পিডিএফটা অলরেডি ক্লাস কপিতে আমি আপলোড করে দিয়েছি, হ্যাঁ? আপনারা বাদবাকিটা দেখে নিবেন। এখনই কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে এটা আপলোডিং করে ফেলছি। ঠিক আছে, ভালো থাকেন। আগামীকাল দেখা হচ্ছে, কথা হচ্ছে। আসসালামু আলাইকুম।